আমরা লাইভ, চলো শুরু করো। নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আজকে উপস্থিত সকল দর্শককে অনেক অনেক অভিনন্দন। আজ আমরা সংলাপের তরফ থেকে আয়োজন করেছি আবার একটি খুবই সুন্দর উপস্থাপনা। সংলাপ আমাদের কিছু ছাত্রছাত্রীদের নিয়ে গড়ে তোলা এক ঐতিহাসিক সংগঠন। যে সকল ছাত্রছাত্রীরা অন্তর থেকে ইতিহাসকে ভালোবাসে এবং ভবিষ্যতে তাকে নিয়ে এক নতুন দিগন্তের উন্মোচন করতে চায়, তাদের ঐকান্তিক চেষ্টার দ্বারা এবং কঠিন পরিশ্রমের দ্বারাই আজকের সংলাপ। সংলাপের উদ্দেশ্য এবং লক্ষ্য বলতে গেলে সেটা এক প্রায় সকল। গতানুগতিক ইতিহাসকে শুধুমাত্র মুখস্থ করা বা বর্তমান সময়ের ইতিহাস বিকৃতির যে ভয়ঙ্করতা মাথাচাড়া দিয়েছে তার বিরুদ্ধে সঠিক বৈজ্ঞানিক মতসম্মত চিন্তা ভাবনা এবং সঠিক ঐতিহাসিক তথ্যের মাধ্যমে তথ্য নিরপেক্ষ এবং সঠিক ইতিহাসকে পরিবেশন করাই হলো সংলাপের একান্ত কাজ। কারণ বর্তমান প্রজন্মের মধ্যে এটা দেখা যাচ্ছে যে ইতিহাস মানেই তারা মনে করছে শুধুমাত্র যুদ্ধ এবং মুখস্থ করা একটি বিষয়, কিন্তু আদপে তো ইতিহাস সেই ধরনের কোনো বিষয়ই নয়। ইতিহাসের অর্থ যে কতটা গভীর এবং তা জনসাধারণের কাছে সহজ সরলভাবে তুলে ধরাই হলো সংলাপের একান্ত লক্ষ্য। বিভিন্ন ঐতিহাসিক এবং গবেষকরা তাদের যে পরিশ্রমের দ্বারা যে কাজ অবিরাম করে চলেছে এবং সেখান থেকে যে নতুন নতুন তথ্য আসছে আমাদের কাছে, সেটিকে জনসমক্ষে তুলে ধরা এবং জনসাধারণের কাছে সহজ সরলভাবে পৌঁছে দেওয়াই সংলাপের অপর আর এক উদ্দেশ্য। প্রগতিশীল চিন্তার ধারক এবং বাহক হলো আমাদের সংলাপ। এখানে আমরা অতীতের ঘটনাকে তুলে ধরতে চাই এবং বাস্তবের সাথে তার মেলবন্ধন ঘটাই, যার ফলে অনেক ধরনের অভিজ্ঞতা মানুষের মধ্যে প্রসারিত হয়। এখানে অতীতের সাথে বর্তমানের সংলাপ। পরিশেষে এইটা আমি মার্টিন লুথারের একটি বক্তব্যকে তুলে ধরতে চাই। উই আর নট মেকস অফ হিস্ট্রি, উই আর মেড বাই হিস্ট্রি। আজ আমাদের উপস্থাপনা সংলাপের বিষয় হলো পরিবেশ এবং জীববৈচিত্র্য। সেই বিষয়ে আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং পরিবেশ কর্মী সাত্যকী মজুমদারকে আমি আহ্বান করব তার বিষয় আমাদের সাথে ভাগ করে নেবার জন্য। স্যার আসুন। নমস্কার সবাইকে। তারা যে তাদের মূল্যবান সময় বের করে এটা দেখছেন তার জন্য ধন্যবাদ। সংলাপকে ধন্যবাদ এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। পরিবেশ ও জীববৈচিত্র্য মানে আজকের যখন প্যানেলটার একটা টাইটেল করতে বলা হলো আমাকে, আমি ভাবলাম যে পরিবেশ এবং জীববৈচিত্র্যর মধ্যে যে সংযোগটা রয়েছে সেটা আমরা পাঠ্যক্রমে আজীবন পড়ে আসছি, এবং তার সঙ্গে যে আন্দোলন, পরিবেশ আন্দোলনের মধ্যে যে চেতনার একটা ভয়ঙ্কর গুরুত্ব রয়েছে সেইটা আরো ভাবে পরিস্ফুট করতে চেয়েছি। এবং এই উদ্দেশ্যে সোনাম ওয়াংচুকের যে আন্দোলন বর্তমানে খবরের কাগজ, সংবাদ মাধ্যম আমরা দেখতে পাচ্ছি, সেটার দিকে আমি একটু নজর আনতে চাই। কিন্তু তার আগে আপনাদের সবার জন্য বলে রাখি, আজকের আলোচনাটা যেভাবে ভেবেছি সেটা হচ্ছে দুটো স্তরে আমরা যদি আজকের আলোচনাটা শুরু করতে পারি। প্রথম স্তরে আমরা যদি দেখি বিগত 60 বছর 70 বছর ধরে আন্তর্জাতিক স্তরে কি কি বিরাট বিরাট পরিবেশ এর মাইল ফলক হয়েছে, মানে পরিবেশ আন্দোলনের মাইল ফলক বলতে যদি আমরা কিছু বুঝি তাহলে সেগুলো কি কি, তার মধ্যে সবকটা ধরা হয়তো যাবে না, কিছু কিছু গুরুত্বপূর্ণ আমরা যদি চিহ্নিত করতে পারি এবং সেখান থেকে পরিবেশ আন্দোলনের একটা দিশা বা এক বা একাধিক দিশা যদি আমরা চিহ্নিত করতে পারি। আসলে পরিবেশ আন্দোলনের মধ্যে অনেকগুলো ধারা রয়েছে।
একটা দিকে রয়েছে হচ্ছে কনজারভেশন বা সংরক্ষণ, যা আছে তাকে সংরক্ষণ করা, যা আছে তার ক্রমহ্রাসমান যে জীববৈচিত্র্য পৃথিবী জুড়ে, তার যেন অবনতি আরো তাড়াতাড়ি বা আরো দ্রুততার সঙ্গে না হয় তার চেষ্টা করা, এটা একটা ধারা। আরেকটা ধারা হচ্ছে পুনরুজ্জীবিত করা, রেস্টোরেশন। কনজারভেশন এবং রেস্টোরেশন দুটো সম্পূর্ণ আলাদা আঙ্গিক, এবং পরিবেশ আন্দোলনে এই দুটো ধারা সম্পূর্ণভাবে আলাদা। আজকে আমরা যে মাইল ফলকগুলির কথা বলবো আন্তর্জাতিক স্তরে, সেগুলো মূলত কনজারভেশন বা সংরক্ষণ বা পরিবেশ সংরক্ষণের আন্দোলনের এক একটি মাইল ফলক। আমি আপনাদের সামনে কিছু ছবি প্রেজেন্ট করতে চাই একটা প্রেজেন্টেশনের অংশ হিসেবে। আমি সংলাপকে অনুরোধ করব তারা যেন স্টেজে প্রেজেন্টেশনটিকে অ্যাড করে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটাতে আমরা ফিরে আসব, এটা আমাদের প্রেজেন্টেশনের শেষ ছবি। আমরা শুরু করব বেশ কিছুটা আগে। 1962 সালে ক্যালিফোর্নিয়াতে একটা অদ্ভুত দৃশ্য দেখা যায়। আপনারা জানেন নিশ্চয়ই যে ক্যালিফোর্নিয়ায় একটা বৃহৎ আকারের ঈগল পাখি পাওয়া যায়, যাকে ক্যালিফোর্নিয়া কন্ডর। তো 1962 সালে রেচেল কার্সন নামক একজন পরিবেশ কর্মী এবং লেখক, তিনি লক্ষ্য করলেন যে ক্যালিফোর্নিয়া কন্ডরের জনসংখ্যা দ্রুততার সঙ্গে কমে যাচ্ছে, এবং এর অনুসন্ধানটা যখন তিনি করতে গেলেন, তখন তিনি দেখলেন যে ক্যালিফোর্নিয়া কন্ডর একটি মাংসাশী পাখি। মূলত যে ইঁদুর, ছুঁচো জাতীয় যে ছোট ছোট হার্বিভোরদেরকে সে খায়, তারা যে গাছগাছালিগুলোকে খায়, সেই গাছগাছালিগুলোতে ডিডিটি, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন নামক একটি কীটনাশক ব্যবহার করা হয় তার ফসলের হার মানে উৎপন্ন হওয়ার হার বৃদ্ধি করার জন্য। তো এই ডিডিটি 1962 সালে গোটা পৃথিবী জুড়ে, এমনকি 1970 সাল অবধিও বিপুল হারে ব্যবহার হয়েছে ডিডিটি, এবং ডিডিটির পরিবারের, মানে আমরা যারা কেমিস্ট্রি পড়েছি তাদের ভাষায়, ডিডিটির পরিবারের আরেকজন সদস্য গ্যামাক্সিন, হেক্সাক্লোরোবেনজিন। এই ক্লোরিনেটেড বেনজিন ডেরিভেটিভস, এই জাতীয় কম্পাউন্ডকে যখন কীটনাশক হিসাবে ব্যবহার করা হয়, তখন তা বায়োম্যাগনিফিকেশন বলে একটি প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে সেই গাছটিকে বা সেই ফসলটিকে যে খায় তার শরীরে, এবং সেই হার্বিভোরটিকে যে খায় সেই পাখিটির শরীরে, ক্যালিফোর্নিয়া কন্ডরের শরীরে এক একটি কোষে তার কনসেন্ট্রেশন ক্রমাগত বাড়তে থাকে। এবং এর ফলে যেটা হয়, ক্যালিফোর্নিয়া কন্ডরের ডিম, এর যে খোলস, তার পাতলা হয়ে যাওয়ার ফলে ডিম পাড়ার সঙ্গে সঙ্গেই ডিমটি ফেটে যায়, এবং তার মধ্যে যে বাচ্চা ঈগলটি ছিল সেটি আর জন্মাতে পারে না। এই ঘটনাটির অনুসন্ধান করতে গিয়ে রেচেল কার্সন সাইলেন্ট স্প্রিং নামক একটি বিখ্যাত বই লেখেন। গোটা পৃথিবীতে অনেক পরিবেশ কর্মীরাই বলে থাকেন, আজও বলেন, যে সাইলেন্ট স্প্রিং একটি পথ প্রদর্শন করেছিল সেই সময়কার আগামী 50 বছরের পরিবেশ আন্দোলনের। এমনকি সেই সময় ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল স্পিসিস, IUCN এর দুটি লিস্ট থাকে, যেখানে পৃথিবী জুড়ে সমস্ত সংকটে থাকা উদ্ভিদ এবং প্রাণী নাম লেখা থাকে। ক্যালিফোর্নিয়া কন্ডরের নাম অন্তর্ভুক্ত হয়েছিল IUCN এর মধ্যে সাইলেন্ট স্প্রিং এর প্রকাশের পর। আপনারা দেখতে পাচ্ছেন এই স্লাইডটিতে যে কিভাবে সেই সময়কার খবরের কাগজ, আমেরিকার খবরের কাগজ, কিভাবে তার রিপোর্টিং করেছিল এই বিষয়ে। একদিকে যে বিপুল কীটনাশকের বৃহৎ পুঁজির যে ব্যবস্থা, যে ইন্ডাস্ট্রি, যে কোম্পানিরা এই কীটনাশক ম্যানুফ্যাকচার করতেন, তাদের একটা বিপুল রাজনৈতিক চাপ ছিল তৎকালীন সরকারের উপর,
এবং বিভিন্ন খবরের কাগজের উপর, যে তারা যেন এই বইটির প্রকাশ কে যেভাবেই হোক আটকানো যায় এবং সেই প্রক্রিয়ায় সাহায্য করে। আর উল্টো দিকে আরেকটি আমি তথ্যচিত্র আপনাকে দেখাতে চাই। ওয়াল্টার সালিভান নামক সেই সময়কার একজন বিখ্যাত সমালোচক, তার লেখা একটি রিভিউ, এই 3টে রিভিউই আন্তর্জালে পাওয়া যায়, একটু খোঁজ করলে সহজলভ্য, খুব বেশি কঠিন। 1962-র কথা বললাম যেহেতু আমাদের কাছে মানে অসংখ্য উদাহরণ আছে, তাই প্রত্যেকটিকে চিহ্নিত না করে আরেকটি মাইল ফলকের কথা বলছি। 1962-র ঠিক 40 বছর পর, মানে এই গত শতাব্দীর শেষ 40 বছর যদি আমি একটা যুগ হিসেবে ধরি, সে যুগের শুরুর একটা চিত্র দেখালাম আপনাদেরকে আগের স্লাইডটিতে, এবং এই বর্তমান স্লাইডটিতে 2002 সালে আমরা যখন স্কুলে পড়ি আমাদেরকে দেখানো হয় ইনকনভিনিয়েন্ট ট্রুথ নামক একটি তথ্যচিত্র। তৎকালীন আমেরিকার প্রেসিডেন্সিয়াল নির্বাচনের একজন প্রার্থী ছিলেন অ্যাল গোর নামে, তিনি বানিয়েছিলেন আরো অন্যান্য অনেকজনের সাহায্যে। ইনকনভিনিয়েন্ট ট্রুথ 2000 সালে বানানো, আমরা দেখেছি 2002, এবং এই ইনকনভিনিয়েন্ট ট্রুথ তথ্যচিত্রটাতে বহু জিনিস দেখানো হয়েছে। মূলত গাছ কাটা, একরের পর একর, হেক্টরের পর হেক্টর বনকে ধ্বংস করা, তার ফলাফল হিসাবে পৃথিবী জুড়ে কিভাবে আমাদের যে তাপমাত্রার পরিবর্তন হয় গ্রীষ্ম এবং শীতের মধ্যে, সেটাকে আমরা টেম্পারেচার অ্যানোমেলি বলে একটা প্যারামিটার দিয়ে মাপি। আপনারা যে গ্রাফটা দেখতে পাচ্ছেন সেখানে একটা অ্যাক্সিসে একটি অক্ষকে টেম্পারেচার অ্যানোমেলি চিহ্নিত করা রয়েছে, অন্যটিতে সাল। আপনার 1000 বছর আগে, এমনকি 1850 অবধিও আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রীষ্মকালীন তাপমাত্রা এবং শীতকালীন তাপমাত্রার মধ্যে পার্থক্যটা খুব একটা বেশি ছিল, নিয়ন্ত্রণের মধ্যে ছিল। তারপর দেখা যাচ্ছে 1850-এর পর থেকে 2000 সাল অবধি এই 150 বছরে একেবারে লাগাম ছাড়া ভাবে এই পার্থক্যটা বাড়তে দেখছে, নিয়ন্ত্রণহীন ভাবে। এবং বলা বাহুল্য, যারা ইতিহাসের ছাত্র তারা সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিল্প বিপ্লবের সমকালীন এবং তার পর পৃথিবী জুড়ে যে বিপুল পরিমাণে কয়লাকে পোড়ানো হয় এবং তার ফলে কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, সালফারের কিছু অক্সাইড, এই জাতীয় গ্রিন হাউস গ্যাসেস, মিথেন, এই জাতীয় কিছু গ্রিন হাউস গ্যাসেস এর মাত্রা আমাদের বায়ুমণ্ডলে লাগাম ছাড়া ভাবে বাড়তে। এই বৃদ্ধির ফলে যেটা হয় যে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের তাপ এর যে পরিমাণ, যে ভগ্নাংশ, যে খণ্ডটি ধরে রাখত 1850-এর আগে, তার চেয়ে বেশি একটি অংশ ধরে রাখা শুরু করে, যার ফলে পৃথিবী জুড়ে ন্যূনতম তাপমাত্রা বৃদ্ধি হতে থাকে এবং সর্বোচ্চ তাপমাত্রাও বৃদ্ধি হতে থাকে। এই গোটা বিষয়টাকে আমরা সাম্প্রতিককালে গ্লোবাল ওয়ার্মিং বলে চিহ্নিত করেছি। তাও 50 বছর হয়ে গেছে গ্লোবাল ওয়ার্মিং কথাটি বৈজ্ঞানিক সাহিত্যে আসা। আমরা সম্প্রতি আমাদের দৈনন্দিন কথাবার্তার মধ্যে গ্লোবাল ওয়ার্মিং কথাটি এসেছে খুবই 10-15 বছর আগে, মানে 2000 সালের পর। আমরা যে সময় ইনকনভিনিয়েন্ট ট্রুথ দেখেছি তার অনেকটা পরে। সব থেকে নিচের যে ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা এই স্লাইডটিতে, সেটি হচ্ছে একটি পোলার বেয়ার। উত্তর মেরু এবং তার আশেপাশে যে বরফ ঢাকা অঞ্চল, যাকে আমরা আর্কটিক রিজন বলি, তার অনেকগুলো বাসিন্দাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাসিন্দা পোলার বেয়ার। পোলার বেয়ার মূলত বরফের উপরেই বাস করে। সে সাঁতার কাটতে জানে, কিন্তু সেটা শুধুমাত্র শিকার করার জন্য। এবার যেটা হচ্ছে যে
আর্কটিক রিজিয়নের একটি বৈশিষ্ট্য হচ্ছে সেখানে বরফের চাদরের নিচে কোনো মাটি নেই। অ্যান্টার্কটিকার মতন নয় যেখানে বরফের নিচে মাটি রয়েছে। ফলে বিশ্ব উষ্ণায়নের ফলে যেটা হচ্ছে যে আর্কটিক এই বরফ চাদরটি গলে নিচে শুধু জল, মানে পোলার বেয়ার তো আর জলে বাস করতে জানে না, সে আহ, সে বাস করতে পারে একমাত্র বরফের উপরেই। তো ক্রমাগত এরকম বহু তথ্যচিত্রে আমরা দেখেছি, ইনকনভিনিয়েন্ট ট্রুথ তাদের মধ্যে অন্যতম, যে কিভাবে একের পর এক পোলার বেয়ারের হ্যাবিট্যাট ধ্বংস হচ্ছে, কিভাবে তার বাস করার আর জায়গা থাকছে না, এবং যার ফলে পোলার বেয়ার প্রাণীটি এন্ডেঞ্জার্ড, যে কোনো মানে খুব শিগগিরই তা নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। স্ক্যান্ডিনেভিয়ার একাধিক দেশ, রাশিয়া, কানাডা বিভিন্ন চেষ্টা করছেন তাদের উত্তরতম এলাকাগুলোতে আর্কটিক ওশানের একদম গায়ে বিভিন্ন সংরক্ষণাগারে পোলার বেয়ারকে নিয়ে এসে ক্যাপটিভ ব্রিডিং প্রোগ্রাম করা, যেরকম আমাদের ভারতবর্ষে উড়িষ্যায় নন্দনকাননে বাঘের ক্যাপটিভ ব্রিডিং করা হয়েছিল প্রজেক্ট টাইগারের সময়, ঠিক সেরকম। কিন্তু এতে আমরা আশাবাদী নই যে প্রজাতিটিকে বাঁচানো যাবে, এবং যদি বিশ্ব উষ্ণায়ন আমরা এখন রুখতে না পারি, কিছু কিছু বিজ্ঞানিকরা এখন বলছেন যে যে পর্যায়ে চলে গেছে বিশ্ব উষ্ণায়ন, আমরা আর এই মুহূর্তে যদি সমস্ত পৃথিবীতে কয়লা পোড়ানো বা তেল পোড়ানো বন্ধ করে দিও, তাহলেও যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আমরা বায়ুমণ্ডলে নিক্ষেপ করেছি তাকে আবার সমুদ্রের মধ্যে কার্বনেট ফর্মে বা কয়লা রূপে কার্বন ফিক্সড ফর্মে তাকে সংরক্ষণ করতে যে সময়টা লাগবে, তার আগে সম্পূর্ণ আর্কটিক আইস ক্যাপটি গলে যাবে এবং পোলার বেয়ার নিশ্চিহ্ন হয়ে যাবে। এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যখন পরিবেশ বিজ্ঞান শেখানো হতো, আমাদের একটি খুব দূর বাস্তব বলা হতো যে মানুষকে কোনো কিছু বোঝাতে গেলে সবসময় মানুষের স্বার্থ কিভাবে বিঘ্নিত হচ্ছে সেই ভাষায় বোঝানো দরকার। তো এই আর্কটিক রিজিয়নে যে বরফের চাদরটি রয়েছে সেটি যদি গলে যায় তাহলে মানুষের কি ক্ষতি হবে? মানুষ সমতল সমুদ্রের কাছাকাছি, যদি পৃথিবীর মানচিত্র দেখা যায়, সমুদ্রের কাছাকাছি এবং সমতলে পৃথিবীর সিংহভাগ মানুষ থাকে। তারা জলের তলায় চলে যাবে, তারা আর সেখানে বাস করতে পারবেন না। যে চিত্রটাও বিভিন্ন হলিউড সিনেমায় দেখানো হয়েছে বিভিন্ন ড্রামাটিক ভাবে, অত ড্রামাটিক ভাবে হয়তো হবে না, কিন্তু এটা যে একটি ভবিতব্য সেটা পরিষ্কার। দুটো মাইল ফলকের কথা বললাম, 1962-তে লেসলি কার্সনের সাইলেন্ট স্প্রিং এবং 2002 এন ইনকনভিনিয়েন্ট ট্রুথ বাই অ্যাল গোর। জাতীয় স্তরে কি হচ্ছিল সেই সময়, এই 40 বছরের মধ্যে জাতীয় স্তরে আমরা দেখছি যে 1970-এর দশকের একদম 70-এর শুরুতেই চিপকো আন্দোলন শুরু হয়েছিল তেহরিতে, উত্তরাখণ্ড, যে বর্তমান যেটা এখন উত্তরাখণ্ড, সেখানে তেহরি নদীতে একটি বিরাট বড় ড্যাম তৈরি করা হয় এবং সেই ড্যামটির জন্য প্রচুর গাছগাছালি কেটে সেই ড্যামটি বানানো হয় এবং আরো গাছগাছালি কেটে তার ক্যাচমেন্ট এরিয়া তৈরি করার কথা ভাবা হচ্ছিল। সেই সময় এলাকার বাসিন্দারা তারা গাছের সঙ্গে আলিঙ্গন করে এবং বলেন যে গাছকে যদি কাটতে হয় আমাদের শরীরের উপর দিয়ে আপনাদেরকে যেতে হবে। এই আন্দোলনটি বিখ্যাত হয়েছিল সুন্দরলাল বাহুগুনা নামক একজন অ্যাক্টিভিস্ট বিখ্যাত হয়েছিলেন এই আন্দোলনটির মধ্যে দিয়ে। চিপকো এর একটি অনুরূপ আন্দোলন হয়েছিল দক্ষিণ ভারতে, যেটার কথা আমরা সচরাচর খুব একটা বলি না উত্তর ভারতে, সেটা হচ্ছে আপিকো, যদিও সেটা হয়েছিল 1983 সালে। কিন্তু দুটোই গাছ এবং গাছের সঙ্গে জলভূমি বাঁচানোর একটি আন্দোলন ছিল। 1973 সালে একটি খুব গুরুত্বপূর্ণ আন্দোলন হয় কেরালাতে, সাইলেন্ট ভ্যালি বলে একটি বিশাল অরণ্যাঞ্চল ছিল, এখনো আছে। সেই সময় 1973 সালে সাইলেন্ট ভ্যালির উপর বিপুলভাবে আক্রমণ নিয়ে আসে কর্পোরেট পুঁজিপতিদের
হাতে এবং তাদের লগিং কোম্পানিজদের হাতে। তো 1973-এর এই সাইলেন্ট ভ্যালি আন্দোলনের সময় একজন খুব গুরুত্বপূর্ণ চরিত্র যাকে আমাদের স্মরণ করা উচিত আজকের আলোচনার একদম শুরুতে। তিনি হচ্ছেন বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির একজন ফাউন্ডিং মেম্বার এবং ভারতবর্ষের সব থেকে বিখ্যাত অর্নিথোলজিস্ট বা পাখিদের নিয়ে যিনি কাজ করেন তিনি হচ্ছেন সালিম আলী। সালিম আলীর বইটি দ্য বুক অফ ইন্ডিয়ান বার্ডস বিখ্যাত বই এবং একই স্বরে মানে যাদের নাম নিলাম সুন্দরলাল বহুগুণা, সালিম আলী, একই স্বরে অনেকজনের নাম নিতে হয়, যেমন রাজেন্দ্র সিং, যাদব পায়েং, মারিমুতু যোগনাথন, মেধা পাটেকর নর্মদা বাঁচাও আন্দোলনের, পান্ডুরাং হেগডে, পূর্ণিমা বর্মন, বানো হারালু, সুমাইরা আব্দুল আলী এবং অবশ্যই আজকে যাকে নিয়ে আলোচনা করবো তার সোনম মঞ্চু। এবার যেটা বিষয়টা হচ্ছে যে মূল আলোচনায় যখন প্রবেশ করছি, আপনাদের সামনে যে ছবিটি দেখাচ্ছি এই ছবিটি এবং এর পরের ছবিটির মধ্যে আপনারা অনেক অনুরূপ বিষয় দেখতে পাবেন, কিন্তু সব থেকে বড় পার্থক্যটা হচ্ছে যে এই ছবিটির উপর অংশের যে আকাশ, সেই আকাশটির রং লাল, এই ছবিটিতে পরিষ্কার দেখা যাচ্ছে না, এবং এই ছবিটির আকাশটির রং নীল। আসলে এই ছবিটি হচ্ছে মার্স গ্রহের একটি অংশের ছবি, ডিসকভারি রোভারের তোলা, আর এটি হচ্ছে লাদাখের ছবি। তো কেন এই দুটো ছবিকে পরপর দেখালাম? আসলে সোনাম ওয়াংচুক একবার বলেছিলেন যে লাদাখ এর বহু অংশ এমন আছে যেখানে যে জায়গাগুলোকে দেখলে আপনাদের মনে হবে না সেখানে মানুষ বাস করতে পারে, এবং যার সঙ্গে তুলনা একমাত্র করা যেতে পারে মার্সের সাথে। তো এরকম একটা জায়গায় যারা আসছেন প্রশাসনের অংশ হিসেবে, তারা লাদাখের বাসিন্দা নন, তারা ভারতবর্ষের অন্যান্য অংশের বাসিন্দা, যার ফলে তাদের লাদাখের সংস্কৃতি, লাদাখের জীববৈচিত্র্য, লাদাখের প্রয়োজনগুলি সম্পর্কে সাম্যক ধারণা নেই। এবং এই সমস্যাটির কথা উল্লেখ করতে গিয়ে তিনি এই কথাটা বলেন যে লাদাখের এরকম অনেক অংশ আছে যেগুলো এতই জনশূন্য এবং যেখানে মানুষ থাকতে পারে না, যে সেই এলাকাগুলিকে দেখলে মনে হয় যেন আমরা পৃথিবীতে নেই আর আমরা মার্সে রয়েছি। এই চিত্র দুটি দেখানোর উদ্দেশ্য ছিল তাই। লাদাখের মানচিত্রটা যদি দেখেন, একটা বিশাল অংশ, আপনারা যে মানচিত্রটা দেখছেন তার উপরের বাঁ দিকের অংশটা গিলগিত বালতিস্তান এলাকা, যেটা কার্গিল যুদ্ধর সময়, তার আগে এবং তার পরেও বহু বছর এখনো পাকিস্তানি সেনার দখলে রয়েছে, এবং এই এলাকাটি জুড়ে ভারতীয় সেনা এবং পাকিস্তানি সেনার মধ্যে নিরন্তর সংঘর্ষ লেগে রয়েছে এই গিলগিত বালতিস্তান এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন ছাই রঙে চিহ্নিত রয়েছে কার্গিল এবং লে, লাদাখের দুটি জেলা, একটি হচ্ছে কার্গিল আর একটি হচ্ছে লে। লে মূলত বৌদ্ধ বাসিন্দাদের বাসস্থান, তারাই প্রধান বাসিন্দা, আর কার্গিল মূলত মুসলমানদের শিয়া সম্প্রদায়ের মুসলমানদের বাস মূলত কার্গিল এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই লাদাখের মধ্যে দিয়ে সব থেকে বড় যে নদী এবং বহু জায়গায় মানে জলের একমাত্র সূত্র হচ্ছে সিন্ধু নদী, ইন্দাস। জলের অভাব লাদাখ এর রাজনীতি, লাদাখের ইতিহাসের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, এবং এই জলের প্রয়োজনের জন্যই একটি বিশাল বড় কাজ করেছিলেন সোনাম ওয়াংচুক, এবং সেই কাজটির জন্য তিনি পৃথিবী জুড়ে বিখ্যাত হয়েছেন। তার HIAL হিমালয়ান ইনস্টিটিউট ফর অল্টারনেটিভস লাদাখ, যার জন্য তিনি বিখ্যাত, তার একটি প্রোগ্রাম আছে সেকমল বলে, SECM স্কুল একটি, যেখানে সেখানকার ছাত্রছাত্রীরা তারা এবং শিক্ষকরা তারা একসাথে বিভিন্ন ধরনের
পদ্ধতি বের করেন কিভাবে লাদাখের যে বিশেষ জীববৈচিত্র্যের সমস্যা এবং বিশেষ পরিবেশ সমস্যা সেগুলো সমাধান করা যায়। এই ছবিটি হচ্ছে কার্গিল ডিস্ট্রিক্টের কার্গিল শহরের এলাকা একটি ছবি। এই যে নদীটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিন্ধু নদী। এবার আমরা মূল বিষয়টিতে আসি, সেটি হচ্ছে যে লাদাখের জীববৈচিত্র্য। লাদাখের এই যে প্রাণীটি দেখছেন, এই প্রাণীটি হচ্ছে খরগোশের মতন দেখতে, কিন্তু এর নাম হচ্ছে কিক। লাদাখের স্থানীয় ভাষায় এটিকে বলা হয় কিক। এটি গাছপালা খায় মূলত, এবং এই প্রাণীটি নিশ্চিহ্ন হতে চলেছে। তার কারণটা হচ্ছে এক ধরনের বাদাম জাতীয় ফল, একটি গাছের বীজ, যার নাম এপ্রিকট। সেই এপ্রিকট লাদাখে স্বাভাবিকভাবে হয়, এবং সেই এপ্রিকটের বীজ পড়ে থাকে জলের অভাবে, সেটি গাছ হয় না, শিকড় ছাড়ে না। এবং এই পড়ে থাকা এপ্রিকট গুলি হচ্ছে এই কিক জাতীয় প্রাণী, খরগোশের মতন দেখতে, এদের মূল খাদ্য। এবার দুঃখজনক ঘটনা যেটা, সেটা হচ্ছে যে লাদাখে 1974 সালে লাদাখে যাতায়াত শুরু হয়েছিল 25 বছর একটি ব্যবধানের পর। মানে স্বাধীনতার পর 25 বছর লাদাখে বাইরের থেকে মানুষ যেতে পারত না। তো সেই 25 বছরের ব্যবধানের পর 1974-এ যখন লাদাখে আবার বাইরের মানুষদের প্রবেশ শুরু হলো, তখন বার্ষিক 500 টুরিস্ট হতো বড় জোর। 1974-এর কথা বলছি। 2024 মানে ঠিক 50 বছর পর আমরা দেখতে পাচ্ছি যে লাদাখে, মানে লেহ এবং কার্গিল উভয় মিলিয়ে আর কি, টুরিস্টদের সংখ্যা হয়েছে 5 লক্ষ। মানে 500 থেকে 5,50,000 বছরে, মানে 1000 গুণ বৃদ্ধি হয়েছে টুরিস্টদের পদার্পণে। তো এই টুরিস্টদের পদার্পণের ফলে যেটা হচ্ছে যে তারা এই যে এপ্রিকট যেগুলো বীজগুলি যেগুলি পড়ে থাকে সেগুলো তুলে নিচ্ছে, যেহেতু সেটা মানুষেরও খাদ্য, তো সেগুলি খাওয়ার জন্য তারা নিয়ে নিচ্ছেন, এবং এর ফলে এই প্রাণীটি না খেতে পেয়ে মারা যাচ্ছে এবং খুব শিগগিরই নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। এরমই কিছু এন্ডেঞ্জার্ড স্পিসিস এর আমি ছবি এখানে দিয়েছি। নিচের বাঁদিকের ছবিটি হচ্ছে টিবেটান ব্ল্যাক স্টর্ক। আমরা কলকাতায় যারা বাস করি, আমাদের তো একটা বিশেষ সমস্যা হচ্ছে নস্টালজিয়া। তো প্রত্যেক শীতকালে আমরা আকাশের দিকে তাকিয়ে থাকি যে বক কখন আসবে, সারস কখন আসবে। তো ঠিক সেরকমই তাদের দরকার পড়ে জলাশয় আসলে। তেমনি টিবেটান ব্ল্যাক স্টর্কেরও প্রয়োজন পড়ে। লাদাখের খুব সীমিত কিছু কিছু এলাকা রয়েছে যেখানে জলাশয়ে এরা আসেন মাইগ্রেট করে, এবং যেহেতু সেই জলাশয়গুলো শুকিয়ে যাচ্ছে ক্রমাগত, শুকিয়ে যাচ্ছে তার মূল কারণ হচ্ছে যে প্রাণীর, মানে আমরা নিশ্চয়ই সবাই জানেন যে প্রকৃতি একটি অদ্ভুতভাবে শৃঙ্খলার মধ্যে চলে। সেই শৃঙ্খলার অংশ প্রতিটি প্রাণী, প্রতিটি গাছ। মানে একটা গাছ থেকে যদি পাতা ঝরে পড়ে, আমরা মাঝে মাঝে ভাবি যে ও পাতাটা ঝরে পড়লো মানে ওটা সার হয়ে যাবে। আসলে সার হওয়াটা প্রথম উদ্দেশ্য নয়। প্রথম উদ্দেশ্যটা হচ্ছে যে যখন একটা গাছের নিচে পাতা জমে থাকে, তার নিচের মাটিতে দুটো জিনিস প্রদান করে সেই পাতার স্তর। প্রথম হচ্ছে ছায়া, এবং দ্বিতীয় হচ্ছে সে আস্তে আস্তে যে শুকায়, তার মধ্যে যেটুকুনি জল রয়েছে সেই পাতার স্তরের মধ্যে, সেই জলটুকু সংরক্ষিত হয় ওই মাটিতে, এবং সেখানে বিভিন্ন ধরনের ফাঙ্গাস তৈরি হতে পারে। আমরা জানি যে ফাঙ্গাস হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দর কেমিস্ট, মানে আমরা যারা কেমিস্ট্রির কাজকর্ম করি, ফাঙ্গাস আমাদের থেকে কয়েক লক্ষ গুণ বেশি সুন্দরভাবে সেই কাজটি করতে পারে, কারণ বিভিন্ন প্রাথমিক এবং সেকেন্ডারি মেটাবোলাইটস তারা পরিবর্তন করতে পারে একে অপরের মধ্যে, এবং বহু বহু উদ্ভিদ এবং প্রাণী নির্ভরশীল তাদের উপর খাদ্য হিসেবে বেঁচে থাকার জন্য। তো ঠিক এরকমই একটি কারণের জন্য
আহ, ঠিক আগের স্লাইডে যে প্রাণীটিকে দেখিয়েছিলাম, এই কিক নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ফলে দেখা যাচ্ছে কিকরা যেখানে বাস করে সেই মাটির জল ধারণের ক্ষমতা কমে যাচ্ছে, জল উবে যাচ্ছে। আপনারা জানেন ভীষণ রুক্ষ পরিবেশ থাকে, এবং যার ফলে লাদাখে জল সংকট একটি বিশাল বড় সমস্যা। এই স্লাইডটির ডান দিকে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এক প্রকারের জুনিপার। জুনিপার হচ্ছে এক ধরনের সিডার জাতীয় ডেসিডুয়াস গাছ। ডেসিডুয়াস মানে শীতকালে যে তার পাতা ঝেড়ে ফেলে। আহ, এই সিডার প্রজাতির গাছগুলি মূলত একটি নির্দিষ্ট উচ্চতার উপরে সাধারণত হয়, কিন্তু আমরা মানুষ আমাদের কৌতূহলের ফলে আমরা এই সিডার গাছগুলিকে এখন শহরাঞ্চলেও নিয়ে আসি এবং আমরা দেখতে পারি যে এরা বড় হচ্ছে। কিন্তু মূলত এরা একটি নির্দিষ্ট উচ্চতার উপরে ঠান্ডার এলাকার বাসিন্দা। এবং এই সিডার গাছের কাটা হচ্ছে টিম্বারের জন্য। টিম্বার মানে কাঠ। এমনটা নয় যে লাদাখে একটি বিশাল বড় কাঠের ইন্ডাস্ট্রি রয়েছে, তা নয়। মূলত স্থানীয় বাসিন্দারা এই ধরনের কাজ করেন না, কিন্তু যে ট্যুরিস্টরা যান তারা এরকম ছোট ছোট পপলার বা এই জাতীয় ছোট ছোট উদ্ভিদ কেটে জ্বালানির কাজে ব্যবহার করে, এবং যার ফলে একটি বিপুল সংখ্যক সিডার গাছ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে লাদাখ থেকে। উপরের বাঁদিকের যে ছবিটি, এটিও সেখানে সারুল বলে, সেখানকার আঞ্চলিক ভাষায় সারুল বলে একে। এক ধরনের পদ্ম, মানে পদ্মের পরিবারেরই একজন সদস্য। আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে এটি খুব কম জলে এই উদ্ভিদটি বড় হতে পারে, এবং এটিও ওই যে ভীষণ বিপদসংকুল একটি অবস্থায় রয়েছে লাদাখের জীববৈচিত্র্য, সেই তার অংশ এই সারুল বলে। এই শেষের যে স্লাইডটি দেখাচ্ছি, এই স্লাইডটি হচ্ছে বিখ্যাত একটি প্রকল্পে সোনাম ওয়াংচুকরা যেটা করেছেন, যেটার নাম হচ্ছে আইস স্তূপ, বরফের স্তূপ। মানে আপনারা দেখতে পাচ্ছেন স্তূপের মতন কোন কোণের আকারে। এর উদ্দেশ্য হচ্ছে এই যে এলাকাটি, এই বরফের স্তূপটি বানানোর আগে এই এলাকাটিতে বিপুল জলকষ্ট ছিল, এবং আমি জানি না ডান দিকের ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন কিনা। স্তূপটির পিছনে দূরে দেখা যাচ্ছে একটি বিল্ডিংকে। সেই সেই বিল্ডিংটার নাম সেইটাই হচ্ছে সেকমল। মানে আপনাদের বলেছিলাম না একটা স্কুলের কথা, হিমালয়ান ইনস্টিটিউট ফর অল্টারনেটিভস লাদাখ এর অংশ। তো সেই স্কুলটির বিল্ডিংটি দেখা যাচ্ছে সেকমল পিছনে। আচ্ছা, এই যে বরফের স্তূপটি আপনারা দেখতে পাচ্ছেন, এর মূল কাজ হচ্ছে লাদাখের যে গ্রীষ্মকাল, অর্থাৎ মার্চ, এপ্রিল, মে, এই বছরগুলি, এই 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 মাসগুলি, এর মধ্যে লাদাখে যে জলসংকট সাধারণত থাকে সেই জলসংকটটি আরো ভয়ঙ্কর অবস্থায় উপনীত হয়, এবং সেই সময় মাটির নিচের যে জলের স্তর সেগুলিকে রিচার্জ করার জন্য অন্য কোনো জলের সূত্র থাকে না, কারণ বৃষ্টি হয় না সেখানে। ওই উচ্চতায় মেঘ তৈরি হওয়াটা খুব কঠিন একটি বিষয়, ময়েশ্চার লেভেল খুব কম থাকে, এবং যার ফলে আমরা লাদাখের বহু ছবি দেখেছি যেখানে আমাদের দেখে মনে হচ্ছে, আগে আপনাদেরকে দেখিয়েছিলাম মার্সের সারফেসের একটি ছবি এবং লাদাখের একটি ছবি, দুটোকে দেখে মনে হয় অবিকল একই জায়গা। তিনটি সরিয়ে নিতে যেতে পারো।
আচ্ছা, এবার সোনাম ওয়াংচুকের কাজ এবং পরিবেশ সম্পর্কে কাজ কিভাবে একটি খুবই বিপদসংকুল ধারার মধ্যে বিভিন্ন প্রজাতির প্রাণী এবং উদ্ভিদদেরকে সংরক্ষণ করার উনি চেষ্টা করছেন, তার কথা আপনাদেরকে বললাম। এবার আমি আসব বর্তমান আন্দোলনের কথাটাতে, যে বর্তমান আন্দোলন আমরা জানি মার্চ মাসের 6 তারিখ শুরু হয়। উনি ঘোষণা করেন যে উনি 21 দিনের একটি ক্লাইমেট ফাস্টে বা অনশনে বসবেন, এবং 26শে মার্চ উনি সেই অনশনটি থেকে ওঠেন। এবং তারপরে বিভিন্ন মানুষ, প্রথমে মহিলারা, তারপর বৌদ্ধ মঠের যারা ভিক্ষু, তারা পালায় পালায় অনশন করে চলেছেন। তাদের দাবি হচ্ছে যে অনেকগুলোই দাবি রয়েছে, তাদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে দাবিটি, সেটা হচ্ছে লাদাখ এর জন্য 6th শিডিউল এরিয়া ঘোষণা। এইটি তারা চেয়েছেন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। লক্ষণীয়, 2019 সালে যখন সংখ্যাগরিষ্ঠতার সাথে কেন্দ্র সরকার ক্ষমতায় আসে দ্বিতীয়বারের জন্য, তারা তাদের নির্বাচনী ইস্তাহারে লিখেছিলেন যে তারা লাদাখের জন্য 6th শিডিউল এরিয়ার যে নোটিফিকেশন সেটা করবেন। দুঃখের বিষয়, অন্যান্য অনেক কিছুর মতন তারা এই প্রতিশ্রুতিটিও রাখেননি, এবং এই প্রতিশ্রুতি না রাখার জায়গা থেকেই আপাত দৃষ্টিতে একটি পথ আমরা খুঁজে পাই কিভাবে বর্তমান লাদাখের পরিবেশ আন্দোলনটি শুরু। তো 6th শিডিউল এরিয়া হওয়ার মানেটা কি, মানে কেন হঠাৎ করে 6th শিডিউল এর প্রয়োজনটা কি, এইটা আমাদের একটু বোঝা দরকার। প্রথমত আপনাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে লাদাখের ভৌগোলিক অবস্থানটি কিন্তু খুব অদ্ভুত এবং ভীষণ গুরুত্বপূর্ণ। একই সাথে লাদাখ তার তার বর্ডার শেয়ার করে চায়নার সাথে, আফগানিস্তানের সাথে, পাকিস্তানের সাথে, এবং যেহেতু সেটি ভারতের একটি ইউনিয়ন টেরিটরি, তাই ভারতের সাথে। তো এই যে ভৌগোলিক অবস্থান, এই ভৌগোলিক অবস্থান কেন্দ্রীয় সরকারের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, চায়নার কাছেও ভীষণ গুরুত্বপূর্ণ। ভারত এবং চায়নার যে সীমান্ত LAC, সেই LACর যে রেখাটি, সেটা বিগত 1 বছরে বিভিন্ন সংঘর্ষের, ছোট ছোট সংঘর্ষ এবং আন্তর্জাতিক সমস্যার মধ্যে দিয়ে বহুবার পরিবর্তিত হয়েছে। ছোট ছোট পরিবর্তন, কিন্তু যেটা বোঝা যায় যে রাজনৈতিকভাবে এবং আন্তর্জাতিক রাজনৈতিক স্তরে এটি একটি খুবই সংকটগ্রস্ত জায়গা। লাদাখের সম্পূর্ণ যা এলাকা রয়েছে লাদাখের মধ্যে, তা হচ্ছে 59,000 বর্গ কিলোমিটার। আর লাদাখে থাকেন 3 লক্ষ মানুষ, দুটো ডিস্ট্রিক্টে, লে এবং কার্গিল। বেশিরভাগ সদস্যই কার্গিলের বাস। কার্গিল অনেক বেশি জনবহুল একটি জেলা। লে তুলনায় যেহেতু বিস্তৃত অঞ্চল জুড়ে এবং জনসংখ্যাটিও কম, যদি তুলনা করি লাদাখের সাথে, লাদাখে 3 লক্ষ মানুষ থাকে। উত্তরপ্রদেশ লাদাখের যা ভৌগোলিক এলাকা তার 4 গুণের একটু বেশি, কিন্তু তার জনসংখ্যা হচ্ছে 2,400 লক্ষ মানুষ। 2,400, 3 আর 2,400, 800 গুণ বেশি মানুষ থাকে উত্তরপ্রদেশে। লে, যেটা আপনাদেরকে আগেও বলেছি, লে একটি বৌদ্ধ প্রধান জেলা, আর কার্গিলে মূলত শিয়া মুসলমান সম্প্রদায়ের মানুষেরা থাকেন। এবং এটা মাথায় রাখতে হবে যে লাদাখের মানুষরা মনে করেন, এবং এর মনে করার জন্য যথেষ্ট কারণ রয়েছে, যে ভারতবর্ষের অন্যান্য ইউনিয়ন টেরিটরির চেয়ে লাদাখের প্রয়োজনগুলি, লাদাখের সংকটগুলি সম্পূর্ণ আলাদা। এবং লাদাখ যেহেতু ইউনিয়ন টেরিটরি, কেন্দ্রীয় সরকার শাসিত অঞ্চল, 2019 সালে
অগাস্ট মাসে যখন 370 ধারা অ্যাব্রোগেশন হলো, সরিয়ে নেওয়া হলো, এবং জম্মু এবং কাশ্মীরের যে স্পেশাল স্ট্যাটাস ছিল সেটাকে সরিয়ে দিয়ে জম্মু এবং কাশ্মীরকে ত্রিখণ্ডিত করা হলো। জম্মু এবং কাশ্মীর দুটো আলাদা আলাদা রাজ্য এবং লাদাখ ইউনিয়ন টেরিটরি। তো জম্মু এবং কাশ্মীর এই দুটোই লাদাখের থেকে তুলনায় ছোট, কিন্তু লাদাখের চেয়ে বেশি জনবহুল। লাদাখের ভৌগোলিক অবস্থানটার কথা আপনাদেরকে কিছুক্ষণ আগেই বললাম, যার ফলে এটা খুব আশ্চর্য হওয়ার কিছু নেই যদি আমি আপনাদের সঙ্গে এই কথাটা ভাগ করে নিই যে কেন্দ্রীয় সরকার লাদাখে মানে সুরক্ষার খাতে, ডিফেন্স বাজেটে, মিলিটারি বাজেটে যে পরিমাণ অর্থ খরচা হয় সেটা অনেকটা বাড়িয়ে দিয়েছেন চীনের মোকাবিলা করার জন্য। এ নিয়ে আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার জয়শঙ্কর তিনি একাধিক প্রেস রিলিজ দিয়েছেন এর অতীতে, সেগুলো আন্তর্জাতিকে পাওয়া যায়, সেটা আপনারা দেখে নিতে পারেন। সোনাম ওয়াংচুক মাথায় রাখতে হবে, সোনাম ওয়াংচুককে আমরা চিনি, পপুলার কালচারে আমরা চিনি তাকে মূলত 3 ইডিয়টস বলে একটি সিনেমাতে তার দিকে একটা রেফারেন্স দেওয়া হয়েছিল, একটি চরিত্র রেফারেন্স দেওয়া হয়েছিল সেই সূত্রে, সেটিকে আমি আসবো পরে। কিন্তু মাথায় রাখতে হবে তিনি একজন ইঞ্জিনিয়ার, তিনি একজন পরিবেশ কর্মী এবং তিনি একজন রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড উইনার, জিতেছেন। এবং 6 মার্চ মাসের 6 তারিখ তিনি যে 21 দিনের অনশনটি শুরু করলেন, তার ঘোষিত প্রয়োজনটি ছিল হচ্ছে যে লাদাখ অঞ্চলের যে সাংস্কৃতিক প্রয়োজন, যে আদিবাসী সংস্কৃতি এবং যে বিপদসংকুল যে পরিবেশ, এই দুটিকে সুরক্ষা দেওয়ার প্রয়োজনটাকে যাতে সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, সেই পাবলিসাইজ করার প্রয়োজনের জন্য তিনি কিন্তু বলেছিলেন। এই যে তিনি যে ক্লাইমেট ফাস্টটাতে বসলেন, তিনি সমর্থন পেয়েছেন লে এবং কার্গিল, এই দুটি জেলার, উভয় জেলারই সব থেকে ক্ষমতাবান দুটি দল, এপেক্স বডি অফ লে এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, কেডিএল এবং কেডিএ, রাজনৈতিক এবং ধর্মীয় সংগঠন এর মিশ্রণ, দুটো কালেকশন আর কি, দুটো দল। এই দুটি দলকে তৈরি করা হয় 2019-এ প্রতিনিধিত্ব দেওয়ার জন্য। কোথায় প্রতিনিধিত্ব দেওয়ার জন্য? কেন্দ্রীয় সরকার একটি হাই পাওয়ার্ড কমিটি এইচপিসি তৈরি করেছিল লে এবং কার্গিল জেলার মানুষদের সঙ্গে কথা বলার জন্য, তাদের প্রয়োজনের জন্য, এবং সেই প্রয়োজনগুলোর কিভাবে সমাধান করা যায় সেটা জানার জন্য কেন্দ্রীয় সরকার একটি এইচপিসি বসিয়েছিল। বলে রাখা দরকার, 2019 সালে এইচপিসির নোটিফিকেশন বেরোয় নভেম্বর মাসে। 2020 সালের ফেব্রুয়ারি মাসে এইচপিসির প্রথম মিটিং ডাকা হয়। মার্চ মাসে 2020 সালে আপনারা সবাই জানেন দেশ জুড়ে একটি অপরিকল্পিত লকডাউন শুরু হয়। আমাদের প্রধানমন্ত্রী ঘন্টা বাজাতে বলেন, ইত্যাদি ইত্যাদি সব হয়, অবৈজ্ঞানিক জিনিসপত্র হয়। এবং 1 বছর 2 মাস 3 মাস, মানে 2021 সালের জুন মাস অব্দি প্রায় আমরা বিভিন্ন লকডাউনের বিভিন্ন স্তরে ছিলাম, এবং তার মধ্যে দেশ জুড়ে ভয়াবহ একটি পরিস্থিতি তৈরি হয়েছে। এটা ভাবার কোনো কারণ নেই যে আমরা শহরাঞ্চলে যে সংকটগুলোর সম্মুখীন হয়েছি, লাদাখে সেই সমস্যার সম্মুখীন তারা হননি, এটা ভাবার কোনো কারণ নেই। বরং এটা ভাবার দরকার যে আমরা সংস্কৃতির যে কেন্দ্রবিন্দু শহর, সেখানে যে সুবিধাগুলো আমরা পাই বা পেতে অভ্যস্ত, সেই সুবিধাগুলোর মানে সিকিভাগও লাদাখের মানুষেরা পান না। হাসপাতালের ভীষণভাবে অভাব, স্বাস্থ্য পরিষেবা হাসপাতাল ছাড়াও ভীষণভাবে অভাব, জলের ভীষণভাবে অভাব, পুষ্টিকর খাবারের ভীষণভাবে অভাব। এই সমস্ত সমস্যার মধ্যে দিয়ে কিন্তু গোটা লকডাউন জুড়ে করোনা ভাইরাস আতঙ্ক ছাড়াও লাদাখের মানুষ ভুগেছেন। এবং
বলা বাহুল্য 20-21 এই 2 বছরে এই যে হাই পাওয়ার কমিটিটার কথা বলছিলাম, ইউনিয়ন গভর্নমেন্টের, কেন্দ্রীয় সরকারের, এই এইচপিসির একটিও মিটিং হয় 2021-এর শেষ অবধিও কোনো মিটিং হয়। 2022 সালে একটি মাত্র মিটিং হয় এবং সেই মিটিংয়ে 6th শিডিউল দেওয়া হবে না, 6th শিডিউল এরিয়া হিসেবে ঘোষিত করা হবে না, এই নিয়ে কোনো আলোচনা ইউনিয়ন গভর্নমেন্ট করতে দেননি। এবং যারা এই বিষয়টিকে উত্থাপন করেছেন তাদেরকে প্রত্যেককে সেই মিটিংটির পর তারা যখন লাদাখে ফিরে যান, মিটিংটি দিল্লিতে হয়, তারা যখন লাদাখে ফিরে যান বিভিন্নভাবে, রাজনৈতিকভাবে, আঞ্চলিকভাবে তাদের উপর হুমকি দেওয়া হয়, তাদের প্রাণহানির আশঙ্কা তৈরি হয় এবং পরিষ্কার রাজনৈতিকভাবে কেন্দ্রীয় সরকার এটা বুঝিয়ে দিতে চাইছে যে তারা 6th শিডিউল এরিয়া হিসেবে লাদাখকে ঘোষণা করতে চান না। এবং এর কারণটা কিন্তু খুব পরিষ্কার। ভারতবর্ষে যেখানে 6th শিডিউল এরিয়া ঘোষণা হয়েছে তার মধ্যে নাগাল্যান্ড একটি অন্যতম জায়গা। সেই উদাহরণটা দিয়েই বলছি, আইনত 6th শিডিউল এরিয়াতে কেন্দ্রীয় সরকার সরাসরি হস্তক্ষেপ করতে গেলেও সেইখানকার যে অটোনমাস কাউন্সিল, মানে সাধারণত পাহাড়ি অঞ্চলে এগুলোকে বলা হয় অটোনমাস হিল কাউন্সিল, লাদাখের ক্ষেত্রে ওরকমই একটি কথা হয়েছিল, কিন্তু নাগাল্যান্ডের কথা বলছিলাম। নাগাল্যান্ডে একটি অটোনমাস কাউন্সিল আছে যেখানে সেখানকার মানুষ, সম্প্রদায়ের মানুষ, আদিবাসী মানুষ, তারা নিজেরা একজোট হয়ে সিদ্ধান্ত নেন যে কি কি পলিসি ডিসিশন নেওয়া হবে, কোন কোন মানে পদক্ষেপকে আমরা স্বীকৃতি দেব, কোন কোন পদক্ষেপকে আমরা স্বীকৃতি দেব না। এই বিষয়টি 6th শিডিউলের তলায় রয়েছে যে সেই অঞ্চলের মানুষরা এই প্রোটেকশন গুলো পান। লাদাখের ক্ষেত্রে এই বিষয়টা একটি সমস্যাজনক বিষয়। তার কারণটা হচ্ছে যে লাদাখে যে ছুতোটি ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার, সেটি হচ্ছে যেহেতু চায়নার ঠিক গায়ে, তাই চায়নার সঙ্গে মোকাবিলা করার জন্য আমাদের একটি মুক্ত হস্ত দরকার এবং সেই মুক্ত হস্তটি আমরা কিছুতেই ব্যবহার করতে পারবো না যদি সেই এলাকাটি একটি 6th শিডিউল এরিয়া। আমি অতি সরলীকরণ করে বললাম, এতটা সরল নয় বিষয়টা, কিন্তু মূল সমস্যাটা এইখানে যে নিয়ন্ত্রণ, অবাধ নিয়ন্ত্রণ, যেটা আমরা দেখেছি কাশ্মীরে আফস্পা বা তারও আগে, মানে আমাদের যে বর্তমান ইউএপি এর আগে টাডা, মিসা, পোটা, এই জাতীয় বহু দমনমূলক আইন কে ভীষণভাবে অপব্যবহার করা হয়েছে কাশ্মীরে, মানে জম্মু অ্যান্ড কাশ্মীরে। যখন তার স্পেশাল স্ট্যাটাস ছিল তখনই ব্যবহার করা হয়েছে এবং এখনো আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট যেহেতু রিপিল্ড হয়নি, তাই সেনাবাহিনীর যেই প্রায় অসীম ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে, যার সব থেকে ভয়ঙ্কর উদাহরণ আমরা দেখতে পেয়েছি মণিপুরে। তো সেই ধরনের ঘটনা খবর আমরা এই মুহূর্তে লাদাখে পাইনি, কিন্তু লাদাখে যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে লাদাখকে শাসন করার জন্য একজন ডেপুটি গভর্নর মোতায়েন করা হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, এবং এই ডেপুটি গভর্নর যাকে মোতায়েন করা হয় তিনি একজন আমলা এবং তিনি লাদাখের বাসিন্দা নন। এটি আরেকটি মূল অভিযোগের জায়গা যে আমরা যে সংস্কৃতিটাকে সংরক্ষণ করার কথা ভাবছি, সেই সংস্কৃতির প্রতিনিধিত্ব যদি যে শাসক এর আসনে বসে আছেন তিনি যদি সেই প্রতিনিধিত্বটি না করতে পারেন, তাহলে তিনি কি করে সংরক্ষণের কাজটি করবেন? এই প্রশ্নটাই সোনাম ওয়াংচুকরা করছেন। সোনাম ওয়াংচুকদের নিয়মিত ভিডিও রিলিজ হয়, তিনি নিজে বক্তব্য রাখেন এবং এই বক্তব্যের মধ্যে দিয়ে তিনি পরিচয় করিয়ে দিচ্ছেন ধারাবাহিকভাবে লাদাখের বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে, তার সংস্কৃতির সঙ্গে। এবং এটা মাথায় রাখা দরকার যে এই সময়টা, আন্দোলনের সময়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ আন্দোলনটি শুরু যখন হয়েছে তখন আমরা একদম লাস্ট ওভারের কাছাকাছি চলে এসেছি জাতীয় ইলেকশনের, জাতীয় নির্বাচনের আগে। 19 এপ্রিলের 19 তারিখ শুরু হয়েছে এবং জুনের শুরু অবধি চলবে। তো এই অবস্থাতে
যে কোনো রাজনৈতিক সমালোচক তিনি এটা মনে করতেই পারেন অনায়াসে যে, এবং এটা করা সমীচীন বোধ হয়, যে লাদাখের যে প্রতিবাদটি হচ্ছে সেটি সত্যি কেন্দ্রে বিজেপি শাসিত সরকারের কাছে একটি প্রশ্ন, একটি বড় প্রশ্ন, যে তারা যে পূর্বে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন আহ, এলাকার মানুষদেরকে, সেই প্রতিশ্রুতিগুলো রক্ষার জায়গায় এসে তারা কেন এরকম তারা একেবারেই নিষ্ফল কেন, অসফল কেন, এই বিষয়ে এই প্রশ্নটির উত্তর বিজেপিকে দিতে হতে পারে। 2020 সালের আমি আপনাকে বলছিলাম যে সেনাবাহিনীর কাছে যে মুক্তহস্ত দেওয়া হয়েছে, সেই ঘটনা আমরা খুব কম জানতে পেরেছি লকডাউনের মধ্যে, কিন্তু এমনটা নয় যে হয়নি। 2020 সালের মে মাসে লাদাখের গালওয়ান ভ্যালি বলে একটা জায়গা রয়েছে, যেখানে চীনা এবং ভারতীয় সেনার মধ্যে সংঘর্ষ হয়, যেখানে 20 জন ভারতীয় সৈনিক শহীদ হন এবং 3 জন চীনা সৈনিক মারা যান। এবার এই ধরনের সীমান্তে সংঘর্ষ হয়েই চলেছে, এবং চীন ক্রমশ যে ছোট 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 ভূমিগুলিকে অন্তর্গত করছে নিজের মধ্যে, সেই ভূমিগুলির একটি বৈশিষ্ট্য রয়েছে, সেগুলি চাষভূমি। এবং লাদাখে বহুকাল যাবৎ আপনারা নিশ্চয়ই জানেন যে জম্মু অ্যান্ড কাশ্মীরের একটি, মানে 19 সালের অগাস্টের আগে স্পেশাল স্ট্যাটাস যখন ছিল, সেই সময়কার জম্মু অ্যান্ড কাশ্মীরে আপনারা নিশ্চয়ই, আপনাদের মনে আছে আসিফার ঘটনাটি। আসিফা যে সম্প্রদায়ের অংশ ছিলেন, যে সম্প্রদায় থেকে ছিলেন, বাখেরোয়াল সম্প্রদায়, তারা ছাগল এর উপর তারা নির্ভরশীল, ছাগল চড়ান বিভিন্ন জায়গায় এবং ছাগলের দুধ এবং এর উপর নির্ভরশীল তারা। এরকম বহু সম্প্রদায় রয়েছেন যারা গরু, ছাগল, ভেড়া চড়িয়ে বেড়ান। তো যেটা মূল সমস্যা, যেটা চীন ভারত সংঘর্ষের, সীমান্ত সংঘর্ষের ক্ষেত্রে চীন যে ভূমিগুলো, অন্তত আমাদের কেন্দ্রীয় সরকারের যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, তার বক্তব্য অনুযায়ী চীন যে ভূমিগুলোকে দখল করছে সেগুলি হচ্ছে এরকম চাষ ভূমি আর কি, যেখানে চড়ানো যায় ছাগলদের, ভেড়াদের ইত্যাদি। তো যেটা লক্ষণীয় সেটা হচ্ছে 6ই মার্চ সোনাম ওয়াংচুক তার আন্দোলন শুরু করেন ক্লাইমেট ফার্স্ট, এবং 26শে মার্চ তিনি নিজে তার অনশন শেষ করেন এবং আরো 10 জন মহিলা তারা যোগদান দেন, এবং তারপরে আরো 10 জন ভিক্ষুক যোগদান দেন। এই গোটা পর্যায়ে কেন্দ্রীয় সরকার কিন্তু এক বিন্দু নজর দেয়, মানে স্বীকারই করেনি একটা যে আন্দোলন চলছে, কেন্দ্রীয় সরকার স্বীকারই করে। 26শে মার্চ যখন সোনাম ওয়াংচুকের অনশন শেষ হওয়ার পর তিনি একটি প্রতিশ্রুতি দেন যে তিনি আবার লড়াই করতে থাকবেন, এবং কি করে আন্দোলনের বিভিন্ন রূপরেখা বদলানো যায়, নতুন নতুন উপায়ে কিভাবে আন্দোলন করা যায়, প্রতিবাদ করা যায়, তার অনুশীলন তিনি করবেন, এই প্রতিশ্রুতি তিনি দেন। এবং যথারীতি এপ্রিল মাসের শুরুতে 7ই এপ্রিল সম্ভবত, আমার যত মনে করছে 7ই এপ্রিল একটি পাশমিনা মার্চ, আপনারা জানেন পাশমিনা হচ্ছে ভেড়ার উল দিয়ে, ভেড়ার লোম দিয়ে বানানো একটি বিখ্যাত কাশ্মীরি টেক্সটাইল। তো পাশমিনা মার্চ ঘোষণা করে লে শহর থেকে চাংতাং ভ্যালি অবধি, মানে যেখানে মূলত যে এলাকার চাংতাং ভ্যালির আশেপাশে যেখানে চড়ানোর জায়গা চীন দখল করে নিয়ে যাচ্ছে, এবং সে সমস্ত সীমান্তবর্তী গ্রাম যেখানে এখনো মানুষ থাকে, চাংপা সম্প্রদায়ের মানুষ থাকে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এলএসির কাছাকাছি, যাদের উপর এই সংঘর্ষের সব থেকে খারাপ প্রভাবগুলো পড়ে। তো সেই জায়গায়, সেই প্রান্তিক জায়গায় আদিবাসী অধিকার, আদিবাসীর সাংস্কৃতিক অধিকার, আদিবাসীর সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার, প্রাথমিক ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকারগুলি, সেগুলি তো লঙ্ঘিত হচ্ছেই। তার সাথে সাথে তারা যে ভূমিতে বাস করছেন, সেই ভূমির নিচে বহু খনিজ সম্পদ রয়েছে,
যে খনিজ সম্পদের সন্ধানে লাদাখের বাইরের যে 28টি রাজ্য এবং অন্যান্য ইউনিট, সেখানকার বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট খণ্ড খণ্ড ভূমি কেনার চেষ্টা করছেন এবং এই নিয়ে বিপুল সমস্যা হচ্ছে। কারণ আমরা জানি এবং লাদাখের মানুষরাও জানেন, সিকিমে, মণিপুরে, অরুণাচলে, বিভিন্ন জায়গায় যেরকম ভাবে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন, মাল্টিন্যাশনাল কর্পোরেশন বিভিন্ন সেন্সিটিভ, বায়োলজিক্যালি সেন্সিটিভ জায়গা, ইকোলজিক্যালি সেন্সিটিভ জায়গায় তারা জমি কিনে বেলাগাম সেখান থেকে জিনিসপত্র তুলে নিয়ে যাচ্ছেন, বালি, খনিজ পদার্থ, ভেষজ গুণ সম্পন্ন গাছগাছালি ইত্যাদি ইত্যাদি। তাতে এলাকার বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যাদের সংস্কৃতিগত অধিকার, পরম্পরাগত অধিকারের অংশ এই সমস্ত রিসোর্সগুলি। আবার একই সাথে তাদেরকে ডিসপ্লেসড হতে হচ্ছে, সেখান থেকে তাদেরকে হটিয়ে দিয়ে তারা বাধ্য হচ্ছেন অন্য জায়গায় গিয়ে থাকতে। এই দুটি ভয়ঙ্করভাবে মৌলিক অধিকারের উল্লঙ্ঘন, এবং এই উল্লঙ্ঘনের মুখে দাঁড়িয়ে সোনাম ওয়াংচুক বারবার বলছেন আদিবাসীদের পরম্পরাগত এবং সংস্কৃতিগত যে অধিকার তার সংরক্ষণ করা দরকার। যে ভূমিজ সম্পদ রয়েছে তার লণ্ঠনটা, তার এক্সপ্লয়টেশনটা বন্ধ করা দরকার। এবং তিনি বলছেন ভয়ঙ্কর জিনিস, তিনি যেটা বলছেন যে চীন এবং ভারতের মধ্যে যে সীমান্ত সংঘর্ষ হচ্ছে তার ফলে বাখেরওয়ালদের মতন যারা এরকম নোম্যাডিক কমিউনিটি, তারা বাধ্য হচ্ছেন লেতে পালিয়ে আসতে। বিজেপি সরকার পাশমিনা মার্চে অনুমতি দেয়নি এবং দুটো অর্ডার পাশ করে। 7ই এপ্রিল প্রথম পাশমিনা মার্চের প্রস্তাব যখন যায় সেটিকে বাতিল করে একটি অর্ডার দেন, এবং তারপরে 10 দিন বাদে 17ই এপ্রিল আরেকবার পাশমিনা মার্চ যখন দরখাস্ত করা হয় তখন তারা আরেকটি অর্ডার পাশ করে সেটি বন্ধ করে দেন, এবং সেই অর্ডারটি হচ্ছে সেকশন 144 ক্রিমিনাল প্রসিডিওর কোডের, যেটা উন্মুক্ত যাতায়াত বন্ধ করে দেয়। বহুদিন ধরে 2019-এর আগে বহুদিন ধরেই লাদাখ জম্মু অ্যান্ড কাশ্মীরের মূল সংস্কৃতি থেকে অব্যাহতি চাইছিল, আলাদা হয়ে যেতে চাইছিল বহুদিন ধরে, যার একটি বহিঃপ্রকাশ হচ্ছে যে আমি নিশ্চয়ই আপনাদের মনে আছে যে 2019-এর অগাস্ট মাসে 370 ধারা তুলে দেওয়ার পর লোকসভায় লাদাখের যে এমপি তিনি প্রশংসা করেছিলেন কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের, কারণ এর ফলে লাদাখ সম্পূর্ণভাবে আলাদা একটি ইউনিয়ন টেরিটরি তৈরি হয়। কিন্তু একই সাথে সেই এমপি তিনি এটাও দাবি জানিয়েছিলেন যে 6th শিডিউল যেন ঘোষণা করা হয় লাদাখে, যাতে এলাকার মানুষ তাদের নিজস্ব একটি অটোনমাস হিল কাউন্সিল তৈরি করতে পারে এবং নিজেদের সাংস্কৃতিক সংরক্ষণ বা নিজেদের পরম্পরাগত সংরক্ষণ বা জীববৈচিত্র্য সংরক্ষণের কাজগুলি তারা নিজেরা সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। এবং 19 থেকে 24 এই 5 বছর ধারাবাহিকভাবে প্রতিবাদ হয়েছে, অ্যাজিটেশন হচ্ছে লাদাখের এই বিষয়, এই দাবিগুলো পূরণের বিষয়। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এখানে একটি খুব গুরুত্বপূর্ণ কথা, সেটি হচ্ছে যে বৌদ্ধ প্রধান লে ডিস্ট্রিক্ট, যা ভৌগোলিকভাবেও অনেকটাই বড় কার্গিল জেলার থেকে, লে ডিস্ট্রিক্টের বাসিন্দাদের মধ্যে এই 8C এবং 6th শিডিউলের দাবি অনেক বেশি প্রখর। যদি আমি তুলনা করি কার্গিল জেলার সঙ্গে, কার্গিল জেলায় মানে লে শহরে এবং লে ডিস্ট্রিক্টে এই 370 অ্যাব্রোগেশনের পর যে বিপুল সেলিব্রেশন হয়েছে বহুদিন ধরে লকডাউনের আগে অবধি, সেটি কিন্তু সেই চিত্রটি কিন্তু লাদাখে এই কার্গিলে দেখা যায়।
মাথায় রাখতে হবে, মানে আমরা এটা ভাবছি যে অনেক সময় আমরা এটা ভেবে থাকি যে মূল স্রোতের কাছাকাছি থাকাটাই তো বুদ্ধিমানের কাজ, মানে সেটাই তো নিরাপদ কাজ। সেটার থেকে, মূল স্রোতের থেকে দূরে চলে যাওয়া মানে তো নিজেকে একটি অদ্ভুতভাবে কুক্ষিগত করে রাখা, বিভিন্ন ধরনের সংকটের সামনে নিজেকে খুলে দেওয়া, এরকম একটি বিপদসংকুল অবস্থানে না যাওয়াটাই বোধহয় শ্রেয়। এমনটা আমরা সচরাচর ভেবে থাকি। গোর্খাল্যান্ড আন্দোলনের সময় এই ধারণাটি ছিল মূল স্রোতে। আহ, দক্ষিণবঙ্গ, কলকাতা প্রধান যে রাজনৈতিক ন্যারেটিভটা ছিল, তার মধ্যে এই ধারণাটা ছিল। ঝাড়গ্রামে যখন কুর্মী আন্দোলনের একটি বিশেষ পর্যায়ে তারা আলাদা রাজ্য, মানে আলাদা রাজ্য হয়ে যাওয়ার দাবি যখন দিয়েছিলেন একটি সময়, তখনও এই কথাটি উঠেছিল। কিন্তু এটা মাথায় রাখতে হবে, লাদাখ কিন্তু এই ধরনের দাবি ঠিক করছে না। লাদাখের ৯৭% মানুষ আদিবাসী সম্প্রদায়, এবং অন্য যে কোনো পরিস্থিতিতে যদি অন্য কোনো রাজ্যে এরকম একটি জনসংখ্যা হতো, তাহলে সেই রাজ্যটি অটোমেটিক্যালি 6 শিডিউলের তলায় পড়তো, কিন্তু লাদাখের ক্ষেত্রে তা হয়নি। তার কারণ এত বছর ধরে তা জম্মু ও কাশ্মীরের অংশ ছিল। কিন্তু 2019-এ সেপারেশন হয়ে যাওয়ার পর লাদাখ যখন নিজস্ব একটি ইউনিয়ন টেরিটরি, তার দুটো জেলা লে এবং কার্গিল, তার ৯৭% মানুষ ট্রাইবাল। এবং এই দুটো জেলার থেকে যে এবিএল এবং কেডিএ, এই দুটো সংস্থা, যার মধ্যে ধর্মীয় নেতা, রাজনৈতিক নেতারা উভয়েরই রয়েছেন, এবং যারা হাই পাওয়ার কমিটি দিল্লিতে এইচপিসির সঙ্গে কথা বলেছেন, তারা 4 দফার, যে বললাম 4টে মিটিং টোটাল হয়েছে এতগুলো বছরে, এই শেষ মিটিংটি হয় হচ্ছে 2023 সালের ডিসেম্বরে। এবং এই কথোপকথনের ফলে কোনো তাদের ইচ্ছানুসারী কোনো ফলাফল হয়নি, এবং তার ফলে লে চলো আন্দোলন বলে একটি আন্দোলনের পর্ব শুরু হয়, যার ফলে সাধারণ মানুষরা রাস্তায় নেমে পড়েন এবং আন্দোলন করেন ফেব্রুয়ারি মাসের 3 তারিখ। সম্প্রতি মার্চের 4 তারিখ কোনো শেষ মিটিংটি হলো এইচপিসির সাথে, এই বছরের মার্চ মাসের 4 তারিখ, এবং সেই 4 তারিখ মিটিং শেষ হয় এইচপিসির সাথে কোনো রকমের 6 শিডিউল সম্পর্কিত কোনো কথোপকথন ছাড়া, কোনো সিদ্ধান্ত ছাড়া, যার ফলে সোনাম ওয়াংচুক সেই মুহূর্তে স্থির করলেন যে তিনি ক্লাইমেট ফার্স্টে বসবেন। আপনারা জানেন, আজকে আমরা যে এই সেশনটি করছি তার একটি বড় কারণ হচ্ছে যে পৃথিবী জুড়ে এবং ভারতবর্ষের সমস্ত কোণা থেকে সোনাম ওয়াংচুকের আন্দোলন হিসেবে না, লে এবং কার্গিল জেলার মানুষ, লাদাখের মানুষের আন্দোলন হিসেবে, জীববৈচিত্র্যের সংরক্ষণের আন্দোলন, আদিবাসী সংস্কৃতি এবং পরম্পরাকে সংরক্ষণ করার আন্দোলন হিসেবে পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গা থেকে সমর্থন পেয়েছে। বিভিন্ন বিখ্যাত মানুষজন লেতে গেছেন, সলিডারিটি জানিয়েছেন। অনেক রাজনৈতিক কমেন্টেটর ভাবছেন, অনুমান করছেন যে বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনে লাদাখের সিটটি হারবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এই আন্দোলনটি কিন্তু রাজনৈতিকভাবে ঠিক বিজেপি বিরোধী আন্দোলন নয়, বা এখনো হয়ে ওঠেনি। তার কারণটা হচ্ছে, এক অংশ যারা প্রতিবাদ করছেন তাদের এক অংশ কিন্তু বলছেন যে তারা লাদাখে ডেভেলপমেন্ট এর হেতু সমস্ত ধরনের প্রজেক্টের বিরোধী নন। তারা শুধু এটুকুনি চান যে স্থানীয় বাসিন্দারা যেন এই সমস্ত প্রজেক্টের ক্ষেত্রে তাদের মতামত রাখতে পারেন, এবং সেই মতামতগুলো যেন সিদ্ধান্ত রূপে গৃহীত হয়। এবং তারা শুধু এইটুকুনি বলছেন যে এইবার এই এইচপিসির শেষ মিটিংটি মার্চের 4 তারিখ যেটি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলো, তারপর তারা আর পিছপা হওয়ার মতন জায়গায় তারা নেই। এই দৃঢ়তার জায়গাটাতে তারা আসতে পেরেছেন। কিন্তু এটা মাথায় রাখতে হবে কি, যে এটা কিন্তু একটি মানে বিশুদ্ধ বিজেপি বিরোধী আন্দোলন নয়। এটি একটি আদিবাসী পরম্পরা সুরক্ষা করার দাবিতে
সিক্স শিডিউল জারি করার আন্দোলন, এটি একটি পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণ করা হেতু সিক্স শিডিউল জারি করার আন্দোলন, এইটা মাথায় রাখতে হবে। এবং এই আন্দোলনে সোনাম ওয়াংচুক নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু এটা খুব খুব ইন্টারেস্টিং একটি বিষয়। উনি নিজে নেতৃত্ব দিচ্ছেন, উনি নিজে প্রচার বেশি করছেন, নেতৃত্ব দেওয়ার কাজের থেকে উনি প্রচারটা বেশি করছেন, এবং নেতৃত্বের দায়ভার উনি আরো সিনিয়র যারা নেতা তাদের কাছে দিয়ে দিচ্ছেন। তাদের মধ্যে একজন হচ্ছে যিনি 2019-এ লাদাখের এমপি, যিনি পদত্যাগ করলেন 19 সালে, যখন 370 অ্যাব্রোগেশনের পরেও বিজেপি সিক্স শিডিউল নোটিফিকেশনের বিষয়ে কোনো সদর্থক কথা বলল না। সেই সময় যিনি পদত্যাগ করলেন সেই এমপি, তিনি এবিএল এর সদস্য, এবং সম্প্রতি কিছুদিন আগেই সোনাম ওয়াংচুক একটি ভিডিও ছেড়েছিলেন যেখানে তিনি তার সঙ্গে পরিচয় করে দিতেন ইত্যাদি। তো আমি বলেছিলাম যে আমি থ্রি ইডিয়টস এবং বলিউডের কথাটা আমি বলবো একদম শেষে। সেটা হচ্ছে যে আমরা সোনাম ওয়াংচুকের সঙ্গে সব থেকে মানে বেশি সংখ্যক মানুষ পরিচিত নাম শুনেছেন সোনাম ওয়াংচুকের যে প্রেক্ষাপটে, সেটি হচ্ছে থ্রি ইডিয়টস নামক একটি সিনেমা। আমির খান অভিনয় করেছিলেন। সেই সিনেমাটাতে ফুনসুক ওয়াংরু নামক একজন চরিত্র ছদ্মনাম হিসেবে ব্যবহার করা হয়। আসলে সেই চরিত্রটি যে মানুষটি, যে আসল মানুষটির উপর সেই চরিত্রটি নির্মাণ করা হয়েছিল, সেই মানুষটি হচ্ছেন সোনাম ওয়াংচুক। কিন্তু আমি একটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যে মূল স্রোত মেইন স্ট্রিম এবং প্রান্ত পেরিফেরি এর মধ্যে সম্পর্কটা কিরকম, এটা বুঝতে আমাদের খুব বেশি পরিশ্রম করতে হবে না। সম্পর্কটা ভীষণভাবে অবজ্ঞার, সম্পর্কটা ভীষণভাবে ছোট করার, সম্পর্কটা ভীষণভাবে তাচ্ছিল্য করে দেখার, প্রান্তিক রাখাটা খুব গুরুত্বপূর্ণ মেইন স্ট্রিমের কাছে। কারণ না হলে মেইন স্ট্রিম সবসময় এই আশঙ্কাতে ভোগে যে প্রান্তের মানুষেরা তাদের যোগ্যতার বলে এসে আমাদেরকে পদচ্যুত না করে ফেলে। এই আশঙ্কাটা পরিস্ফুট হয় যখন আমরা ভাবি থ্রি ইডিয়টস এর লাস্ট সিনটির কথা, যেখানে একটি মেইন স্ট্রিম চরিত্র যার ভূমিকা পালন করছিলেন কারিনা কাপুর, তার কাছে বিস্ময় এবং আপত্তির এবং কৌতুকের জায়গা হিসেবে তৈরি হয় যে সেই মানুষটির পদবী, চরিত্রটির পদবী ওয়াংরু, একটি খুবই টিপিক্যাল এই এলাকার সাংস্কৃতিক পরম্পরাগত নাম। কিন্তু সেই নাম নিয়ে রাজনীতিটি কিন্তু বলিউড করলো এবং সেটি আমরা সবাই দেখলাম, কিন্তু সেটা বোধহয় আমরা সবাই মনে রাখলাম না। আমি এই জায়গাটাতে শেষ করতে চাইছি যে আমাদের সবসময় কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের মধ্যে একটি প্রবণতা রয়েছে, আমরা খুবই সহজে প্রান্তের মানুষকে, প্রান্তের সংস্কৃতিকে প্রান্তিক বলে দাগিয়ে দিয়ে তাকে আমাদের চোখ, কান ও কর্ণগোচর বা চক্ষুগোচর রাখি না। আমরা তাকে অবজ্ঞা করি, অবহেলা করি, ভাবি যে সে নেই, এবং এই না ভাবার মধ্যে নিরাপত্তা খুঁজে পাই। এবং এটা একটি মূল স্রোতের ঐতিহাসিক বৈশিষ্ট্য। আজকের যুগে দাঁড়িয়ে এই আন্দোলন, সোনাম ওয়াংচুকের আন্দোলন, আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে প্রান্তকে অস্বীকার করার কোনো জায়গা আমাদের নেই, বরং প্রান্তের থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার আছে। কিভাবে পরিবেশের যত্ন জন্য প্রাণ পর্যন্ত দেওয়া যায় ভারতবর্ষের পরিবেশ আন্দোলনের ধারায়, যেটা খুবই সমীচীন। চিপকোতে হয়েছে, চিপকোর কথা বলেছিলাম একদম শুরু, লাদাখের আন্দোলনেও হয়েছে, যদিও সেটি খবরে আসেনি। আমরা যেন, যারা আমরা মূল স্রোতে বিভিন্ন শহরের অঞ্চলে বসে আছি, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের আমরা যারা পড়ুয়া, আমরা যেন পরিবেশ আন্দোলনের এই শিক্ষাগুলো নিয়ে আমরা যেন মাথায় রাখি যে শুধু গাছ লাগানো, একটা জায়গায় গাছ কাটা হলো, তার জায়গায় আমি 4টে গাছ লাগিয়ে দিলাম কোথাও একটা,
এটা কিন্তু পরিবেশের জন্য খুব একটা কিছু করা হলো না। এটা বোধহয় শুধুমাত্র গার্ডেনিংটুকুই হলো। পরিবেশ আন্দোলনের জন্য যদি হিতকারী কিছু করতে হয়, তার জন্য বোধহয় আরেকটু পরিশ্রম, আরেকটু মনোযোগ, আরেকটু অনুভূতিপূর্ণ হওয়ার দরকার। এটুকুনি বলে আমি শেষ করব। সংলাপকে অনেক ধন্যবাদ, তারা এতক্ষণ ধরে আমাকে সহ্য করেছেন এবং আমাকে এই সুযোগটি দিয়েছেন। এর জন্য আমি খুবই থ্যাঙ্কফুল। তারা এই যে বিষয়টিকে হাইলাইট করেছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটার জন্য আমি খুবই থ্যাঙ্কফুল। সংলাপকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যারকে আমাদের সাথে এত সুন্দর একটি বিষয়কে তুলে ধরার জন্য এবং আমাদের সাথে ওনার জ্ঞান ভাগ করে নেওয়ার জন্য। আমরাও সত্যি অনেক কিছু জানতে পারলাম স্যারের থেকে। অসংখ্য ধন্যবাদ সংলাপ গ্রুপের তরফ থেকে আপনাকে। এবার আমি প্রশ্ন উত্তর পর্বটি খুলে দিচ্ছি সকলের জন্য। অনিকেত মুখার্জি প্রশ্ন করেছে, সোনাম ওয়াচুং এর আন্দোলনের স্ফুলিঙ্গ ভারতের প্রতিটি কোণে পৌঁছালো না। এইটির জন্য কি আমরা বর্তমানে ভারতের ডিজিটাল মিডিয়া ও প্রিন্টেড মিডিয়া অবজ্ঞাসূচক মনোভাবকে দায়ী করতে পারি? স্যার, আপনার কি বক্তব্য আপনি বলুন। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমি শেষে যেটা বলছিলাম তার সঙ্গে একদম সরাসরি যুক্ত। সেটা হচ্ছে যে আসলে মূল স্রোত মানে প্রশ্নটি ঠিক একদিকে, মানে একটি আশঙ্কার উপর ভিত্তি করে এই প্রশ্নটা, যে আমরা তো জানতে পারলাম না, যতটা ভাবে জানা উচিত ছিল আমাদের, আমরা তো জানতে পারলাম না। আসলে এই আমরাটা কারা? আমরা হচ্ছে মূল স্রোতে যারা বসে আছি। আমরা মূল স্রোতের মানুষ সত্যি জানতে পারলো না সেরকম ভাবে। কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে প্রান্তের মানুষ, প্রান্তিক মানুষ তারা জানেন না কেন। মানে আমি থ্যাংক ইউ বলতে চাই এই প্রশ্নটার জন্য। আসলে এটার থেকে আরেকটা আলোচনার আঙ্গিক খুলে যেতে পারে। সেটা হচ্ছে যে বিগত 1-1.5 বছর, 2 বছর, 3 বছর ছত্তিশগড়ে, মণিপুরে, রাজস্থানে, হরিয়ানায় আদিবাসী সম্প্রদায়ের উপর বিভিন্নভাবে রাষ্ট্রীয় আক্রমণ আমরা দেখতে পাচ্ছি। একাধিক ঘটনা হয়েছে এবং আমরা যেন এটা না ভাবি যে এই এক একটি ঘটনা আইসোলেটেড, মানে পৃথক, ভাবার কোনো কারণ নেই। এবং প্রান্তের মানুষ কিন্তু এটাকে পৃথক হিসাবে ভাবেন না। রাজস্থানে একটি আদিবাসী পার্টি আছে যারা এবার নির্বাচনে কন্টেস্ট করছে, যাদের নির্বাচনী ইস্তাহারে গোটা দেশ জুড়ে আদিবাসী সম্প্রদায়ের উপর যে নির্যাতন, বোমা বর্ষণ, যৌন হিংসা, পরিবেশ ভিত্তিক হিংসা, উচ্ছেদ, এর একাধিক যে ঘটনা মণিপুরে, লাদাখে, ছত্তিশগড়ে, রাজস্থানে, সেই পার্টির নির্বাচনী ইস্তেহারে কিন্তু রয়েছে। এটা কিন্তু ইঙ্গিত দেয় যে ভারতবর্ষে বোধহয় একত্রিত আদিবাসী সমাজ বলে কিছু একটা তৈরি হওয়ার প্রথম কিছু পদক্ষেপ শুরু করেছে। আর একটি আদিবাসী চেতনা কিন্তু তৈরি হচ্ছে, বলতে পারবো না যে হচ্ছে না। কারণ না হলে একটি রাজস্থানের আঞ্চলিক দল নির্বাচনে যারা দাঁড়াচ্ছেন, তাদের নির্বাচনী ইস্তেহারে গোটা দেশের আদিবাসী চিত্র দেখানোর কোনো প্রয়োজন আলাদা করে ছিল না। আঞ্চলিক বিষয়টি দেখালেই তারা ইলেকশনে জিতে যেতে, এবং যেটা মনে হচ্ছে জিতে যাবে। অন্তত 3টি সিটে তো জিতবেন মনে হচ্ছে রাজস্থানে। তো তারা কিন্তু চেষ্টা করছেন, একটা প্রান্তের মানুষ কিন্তু, এরা কিন্তু মূল স্রোতের মানুষ এখনো হয়ে ওঠেননি, মানে তারা এগোচ্ছেন মূল স্রোতের দিকে, কিন্তু তারা একটা চেতনা তৈরি করার চেষ্টা করছেন। তো অবশ্যই ভারতের ডিজিটাল মিডিয়া এবং প্রিন্টেড মিডিয়ার অবজ্ঞাসূচক মনোভাব দায়ী, কিন্তু মূল স্রোতের ডিজিটাল মিডিয়া এবং প্রিন্টেড প্রান্তিক কিছু ডিজিটাল মিডিয়া এবং প্রিন্টেড মিডিয়াও কিন্তু আছে যারা এর প্রতি যথেষ্ট মনোযোগ দিচ্ছে। এবং প্রান্তের মানুষ কিন্তু জানছে তাদের পরম্পরাগত কিছু সাংস্কৃতিক প্রয়োজনে তাদের নিজেদের ব্যাপারে তারা জানছে। লাদাখের আন্দোলনের কথা কিন্তু রাজস্থানের মানুষ জানছে।
ছত্তিশগড়ের আন্দোলনের কথা কিন্তু লাদাখের মানুষজন জানছেন। সোনাম ওয়াংচুকের কিন্তু যারা আন্দোলনের তারা যারা একসাথে যারা লড়ছেন তারা কিন্তু জানে ছত্তিশগড়ের কথা। আশা করছি এতে উত্তরটা দিতে পারলাম, মানে একটু জটিল হলো উত্তরটা, সরাসরি হ্যাঁ বা না বলতে পারলাম না। আম, ভবিষ্যতে কেন, এক্ষুনি পড়তে পারে, যে কোনো মুহূর্তে সরকারি রোষের মুখে পড়তে পারে। সরকারি রোষের মুখে পড়াটা হচ্ছে মানে একটা খুবই র্যান্ডাম ব্যাপার, যখন তখন হতে পারে, কোনো ব্যাপার নেই। মানে কোনো সেট ক্রাইটেরিয়া নেই যেটাকে ফুলফিল করলে তবেই সরকারি রোষের মুখে পড়তে পারে, এরকম বিষয় সেটা ফুলফিল করে দিয়েছে। ন্যূনতম ক্রাইটেরিয়া, বিজেপির বিরুদ্ধে কথা বলা মানেই হচ্ছে তাই। এখনো অবধি সরকার এই আন্দোলন কিভাবে ঠেকিয়ে রেখেছে, সব থেকে বড় যেভাবে আন্দোলনটিকে ঠেকিয়ে রেখেছে সেটা হচ্ছে যে হাই পাওয়ার্ড কমিটি যেটা আছে দিল্লিতে, যেটা বসে, তা বারবার বারবার ডিলে ট্যাকটিক্স করছে। মিটিং ডাকছে এবিএল এবং কেডিএর সঙ্গে, এবং প্রত্যেকটি মিটিং এ 6 শিডিউলের দাবিটি প্রসঙ্গে কোনো সদর্থক ভূমিকা নিচ্ছে না। এটা একটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি যেটা নিচ্ছে, পরিচিত স্ট্র্যাটেজি সরকার বিউরোক্র্যাটসরা নিয়ে থাকে, ডিলে, স্টলিং। আরেকটি যেভাবে আন্দোলনটিকে ঠেকিয়ে রাখার চেষ্টা করছে সেটা হচ্ছে যে যে থ্রেটটা সব সময়তেই থাকে যে কোনো সীমান্তবর্তী এলাকায় আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে, শুধু বিএসএফ তো না, ভারতীয় সেনা যেহেতু সেখানে সরাসরি জড়িত, চীন সৈনিকদের সঙ্গে তারা সংঘর্ষ করছে, আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের তলায় যে কোনো মুহূর্তে সেনাবাহিনী যে কোনো অ্যাট্রসিটি করতে পারে, এবং তার তদন্ত ভীষণ কঠিন একটা প্রক্রিয়া, তার আইনি রিকোর্স পাওয়াটাও ভীষণ কঠিন একটা প্রক্রিয়া। আমরা জানি মণিপুরে ইরম শর্মিলা চানুকে 11 বছর দীর্ঘ আন্দোলন করতে হয়, তারপরেও সেই বিষয়ে সদর্থক কোনো জাজমেন্ট এখনো পাইনি, সেই কেসটি এখন চলছে। সুতরাং এই দুটি বিশাল বড় হাতিয়ার। আরেকটি যেটা হাতিয়ার সেটি হচ্ছে, যে আগের প্রশ্নটি যেটা বললো যে মূল স্রোতের মিডিয়া, দিল্লি ভিত্তিক মূল স্রোতের মিডিয়া কিন্তু সোনাম ওয়াংচুকের আন্দোলনকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। সুতরাং সাপ্রেশন অফ ফ্যাক্ট, স্টলিং, ডিলে ট্যাকটিক্স এবং ব্রহ্মাস্ত্র হচ্ছে আফস্পা। সোনাম ওয়াংচুকের আন্দোলন বর্তমান কেন্দ্রীয় সরকারের মাথা ব্যথার কারণ হয়েছে, হতে পারে না, হয়েছে। খুবই অবজ্ঞা করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার, ভীষণভাবে অবজ্ঞাসূচকভাবে দেখার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার বর্তমান আন্দোলনটাকে, কিন্তু পারছে না, কারণ আন্তর্জাতিক স্তরে এবং দেশীয় স্তরে বিভিন্ন জায়গা থেকে মনোযোগ দেওয়া হচ্ছে, প্রচার করা হচ্ছে। ভারতের যুব সমাজের কেমন প্রভাব পড়েছে, এই ঘটনার কেমন প্রভাব পড়েছে যুব সমাজের উপর? আচ্ছা, দেখো, বিষয়টা হচ্ছে যে ভারতের যুব সমাজ বলে একত্রিত বা সমমনস্ক একটি সম্প্রদায় বলে যে আছে আমি মনে করি না। আবার বলছি, একটি বিশেষ পার্থক্য দেখতে পারবেন মূল স্রোতের মানুষ এবং প্রান্তিক মানুষদের মধ্যে, প্রভাবের একটা পার্থক্য দেখতে পারবেন। পরিবেশ সচেতন যারা, তারা তাদের উপর প্রভাব পড়েছে, কিন্তু আমি জানি না এইভাবে বলাটা উচিত কিনা, কিন্তু প্রিভিলেজের সাথে একটা ইনভার্স রিলেশনশিপ আছে চেতনা। যত বেশি প্রিভিলেজড তত বেশি সম্ভাবনা এই ধরনের পরিবেশ চেতনা বা আন্দোলনের চেতনা সেখানে কম হওয়ার একটা সম্পর্ক আছে, এটা আমরা দেখেছি। মানে এটা ভুল হতেও পারে, কিন্তু এখনো অব্দি এরকম কোনো উদাহরণ আমরা দেখিনি যেটা প্রমাণ করে।
অসংখ্য ধন্যবাদ স্যারকে। এর পরের প্রশ্ন আসছে সৌতন রুদ্র। পরিবেশের অবক্ষয় লাদাখের ইতিহাসকে কতটা প্রভাব ফেলেছে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে লাদাখের ইতিহাস লিখিত অলিখিত দুটো রূপ আছে। যদি আমি লিখিত ইতিহাসের কথা বলি, বৌদ্ধ বৌদ্ধ ভিক্ষুদের লেখা যে ইতিহাস, বহু পুরনো মধ্যযুগের ইতিহাস যেটা, সেই ইতিহাসে তো খুব একটা পরিবেশের অবক্ষয় দেখা যায় না। বর্তমান ইতিহাসে একটা খুব র্যাপিড চেঞ্জ হতে পারে, মানে ড্রাস্টিক চেঞ্জ হতে পারে। তার কারণটা হচ্ছে যে এই যে বরফের স্তূপ আজ থেকে 100 বছর আগে তো ছিল না। বরফের স্তূপ তো কয়েক বছর হলো তৈরি হচ্ছে। আজ থেকে 100 বছর আগে সেখানে গ্লেসিয়ার ছিল হয়তো, বা সেখানে কোনো ন্যাচারাল ওয়াটার সোর্স ছিল, বা সেখানে ফ্লোরা ফনা মানে উদ্ভিদ এবং প্রাণীর প্রোফাইলটা আলাদা ছিল। মুশকিলটা হচ্ছে লাদাখের ইতিহাস বিষয়টা খুবই কম এক্সপ্লোর, মানে সেটা মধ্যযুগেরই হোক বা সেটা বর্তমান যুগেরই হোক, আধুনিক ইতিহাসই হোক, খুবই কম এক্সপ্লোর। কিন্তু যারা কাজ করছেন তারা নিশ্চয়ই এই পরিবর্তনটা লক্ষ্য করবে এবং লিখবেন। এর পরের প্রশ্ন আছে অনিকেত মুখার্জি। ভোটের পর যদি কেন্দ্রে আবার বর্তমান সরকার ক্ষমতায় আসীন হয়, তাহলে কি এই আন্দোলনের ক্ষেত্রে অনেকটাই ক্ষতি হবে? প্রশ্নটা একটা সরলীকরণের উপর নির্ভরশীল। প্রশ্নটা ভাবছে যে এই সরকার এর বিশেষ মানে বিজেপি হওয়ার কারণে তার একটা বিশেষ কারণ আছে লাদাখের এই আন্দোলনকে স্বীকৃতি না দেওয়া বা লাদাখের বিশেষ কিছু কর্পোরেট ইন্টারেস্ট পার্সু করার। আমি মনে করি যে নির্বাচনের পর যে সরকারই আসুক না কেন, যদি এই সরকারও আসে আর যদি অন্য কোনো সরকারও আসে, রাষ্ট্রের ইন্টারেস্ট লাদাখে তার চরিত্রটা বদলাবে না। তার কারণ যেটা একদম শুরু থেকেই বলেছি, লাদাখের ভৌগোলিক অবস্থানটা এতটাই সিগনিফিকেন্ট, এতটাই গুরুত্বপূর্ণ যে সেখানে মানে সেনাবাহিনীর উপস্থিতি কোনো অংশে কমবে না, সরকার যাই হোক না কেন, এক। আর দুই, সেখানে মাটির তলায় খনিজ পদার্থের যে উপস্থিতি সেটা তো বদলাচ্ছে না, ফলে তার প্রতি ইন্টারেস্টটাও বদলাবে না যেই সরকার আসুক না। যদি এই সরকার ফিরে আসে, হ্যাঁ একটা ক্ষতি হবে। তার কারণটা হচ্ছে এই সরকারের ঘোষিত পলিসি হচ্ছে যে আমরা লাদাখে যে ইনভেস্টমেন্টের প্রোফাইলটা হবে, খনিজ পদার্থ তোলা হবে সেখান থেকে, বিভিন্ন পুঁজিপতিদের কাছে লাদাখের বিস্তীর্ণ অঞ্চল বিক্রি করে দেওয়া হবে, এবং আফস্পা যেহেতু আছে তাই সেনা মানে এলাকায় মানে স্থানীয় মানুষের প্রতিবাদ যে খুব একটা চড়া মাত্রায় পৌঁছবে এমনটার কোনো সুযোগ সুবিধা কেন্দ্রীয় সরকার করে দিচ্ছে না, বরং দমনের প্রত্যেকটি সম্ভাবনাই রয়েছে। ফলে হ্যাঁ ক্ষতি হবে বলে মনে হচ্ছে। হ্যাঁ। না, স্যার বলছি, এই প্রান্তিক এলাকাগুলোকে যে পিছনের সারিতে রেখে দেয়া এবং এই প্রান্তিক এলাকাগুলোর উন্নয়নের ক্ষেত্রেও সরকারের যে বিশেষভাবে কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ না করা, তো প্রান্তিক এলাকাগুলো যে দিনের পর দিন এইভাবে পিছনের সারিতেই রয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে রাজনৈতিক ক্ষমতা বলুন বা রাজনৈতিক দল যারাই ক্ষমতায় আছেন, তো তাদের লাভ কতটা হচ্ছে? মানে কোনো এলাকা উন্নয়ন হলে তো দেশের সেটা লাভ, কিন্তু সেক্ষেত্রে রাজনৈতিক দলেরা এই ধরনের প্রান্তিক এলাকাগুলি উন্নয়নের ক্ষেত্রে সেরকম ভাবে নজর দেয়নি না বলতে গেলে। তো সেই জন্য এরা পিছনের সারিতেই রয়ে গেছে। তো সেক্ষেত্রে এদের লাভের ক্ষেত্রটা কি, মানে আপনি যদি একটু বলেন। এটা মানে আমার বলার নতুন করে কিছু নেই, খুবই পরিষ্কার বিষয়। নরেন্দ্র মোদী যখন একটি প্লেনে ওড়ে, কিছুদিন আগে একটা ছবি খবরের কাগজে বেরোলো পরিষ্কার, নরেন্দ্র মোদী একটি প্লেনে উঠছে,
দেশের প্রধানমন্ত্রী প্লেনে উঠতেই পারেন, কোনো ব্যাপার নেই, কিন্তু প্লেনটির গায়ে আদানি লেখা, একদম মানে প্রধানমন্ত্রীর ঠিক পিছনেই আদানির নামটা লেখা। তাহলে এখান থেকে তো খুবই পরিষ্কার যে বর্তমান সরকারের সঙ্গে কিছু কিছু শিল্পপতিদের সংস্থা, তাদের গ্রুপের একদম সরাসরি সম্পর্ক রয়েছে। আপনারা হিন্ডেনবার্গ রিপোর্ট যখন বেরিয়েছিল সেই সময় আদানির যে শেয়ার বাজারে বিপুল ধস নেমেছিল, একদম অ্যাকচুয়াল ইকোনমিক লস হয়েছিল, ইত্যাদি ইত্যাদি, এগুলো আপনারা জানেন। তারপরে কিভাবে সরকার আরো ইনভেস্টমেন্ট করে আদানি গ্রুপের বিভিন্ন জিনিসপত্রের মধ্যে, সেটাও আপনারা জানেন। ছত্তিশগড়ে যে বর্তমানে হাসদেও আরান্ত জঙ্গলের উত্তর প্রান্তে যে 26টি কয়লা ব্লক অ্যালোকেট করা হয়েছে আদানির ওন করা একটি কোম্পানিতে, সেটি বিরুদ্ধে লড়াই করছেন, কেস করছেন অলোক শুক্লা বলে একজন প্রখ্যাত এনভায়রনমেন্টালিস্ট। তিনি সম্প্রতি গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজটা পেলেন, যেটাকে আমরা গ্রিন নোবেল বলি, সম্প্রতি পেলেন। এটা একটা বিরাট বড় খবর পরিবেশ জগতে। তো রাষ্ট্রের সঙ্গে, আমি বলছি না এটা বিজেপি বিশেষ, কিন্তু বিজেপির সঙ্গে আদানি আম্বানির একটা সম্পর্ক রয়েছে, এটা ঘোষিত। কিন্তু রাষ্ট্রে যেই থাকুক না কেন, রাজনৈতিক ক্ষমতায় যেই আসুক না কেন, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই যে সে বিশেষ কোনো শিল্পপতিদের কাছ থেকে কোনো মুনাফা পায় না। এটা আমেরিকার ক্ষেত্রেও সত্যি, এটা ভারতের ক্ষেত্রেও সত্যি, এটা চায়নার ক্ষেত্রেও সত্যি, এটা সর্বত্রই সর্বত্রই এটা সত্যি। ঠিক আছে, অনেক ধন্যবাদ স্যারকে। স্যারের কাছে আমাদের যা যা প্রশ্ন ছিল, স্যার আমাদের সকল প্রশ্নেরই উত্তর দিয়েছেন এবং আশা করি সকলেই খুব স্যাটিসফাইড আমরা। তো আর আশা করি আর কারোর কোনো প্রশ্ন নেই আজকে। তো আজকের মতন আমাদের এই আলোচনা সভা এখানেই শেষ হলো। স্যারকে অসংখ্য ধন্যবাদ সংলাপ গ্রুপের পক্ষ থেকে, এবং আমরা আশা রাখছি ভবিষ্যতে আবারও আমরা স্যারকে পাবো এবং স্যারের কাছ থেকে আরো অনেক কিছু জানতে পারবো। এই আশা সংলাপ গ্রুপ স্যারের কাছ থেকে রাখছে, এবং আবারও আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। আর এই বলে আজকের আলোচনা সভা এখানেই শেষ হচ্ছে, এবং সংলাপ ঐতিহাসিক সংগঠনের তরফ থেকে এই বার্তাটি রইল দর্শক মন্ডলীর জন্য যে আগামী দিনে আরো সুন্দর সুন্দর অনেক চমক অপেক্ষা করছে সংলাপ গ্রুপের তরফ থেকে। তাই সকলে আমাদের সাথে থাকুন এবং সংলাপ পেজটিতে চোখ রাখুন যাতে কোনো কিছু মিস না হয়ে যায়। শুভরাত্রি, সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনে আশা রাখছি আবার আমরা সকলকে পাশে পাবো। অসংখ্য ধন্যবাদ স্যার।